মেটানোয়া মন আমরে আপনাদের স্বাগতম। এটা একটা আলাপচারিতার চক্র যা মুক্ত চিন্তাভাবনাকে সম্মান জানায়, যা তৈরি করেছেন নিকোলাস গাদা থম্পসন, আমার মানব ক্লোন। আজ আমরা মেটানোয়া মন আমুরের চিলির এই দ্বিতীয় পর্ব শুরু করছি আমার প্রিয় বন্ধু জিওভান্নি আপাব্লাসা জয়িতাল সেন্ডাইনের সাথে। বরমূল্য পর্বতের উপরে, সবকিছুর উপরে একজন অসাধারণ মানুষ। এবং আমি এখানে মাছেটা নিয়ে এসেছি কারণ আমি এটি দ্বন্দ্বের সাথে উপস্থাপন করতে পছন্দ করি। অবশ্যই জিওভান্নি বহুমাত্রিক, কিন্তু এখানে একটি চিত্রময় দ্বন্দ্ব আছে যা তার দুইটি পেশাগত ভোকেশনস বা জ্ঞান গবেষণা এবং শিক্ষাদানের মধ্যে সম্পর্কিত কাজের বাইরে। একদিকে জিওভান্নি কৌশলগত চিন্তা ভাবনা, ব্র্যান্ড পজিশনিং, ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীর আচরণের মডেল নিয়ে বিশেষজ্ঞ। এরপর তুমি আমাদের একটু বেশি বলবে। অন্যদিকে জিওভান্নি একজন অভিজ্ঞ জ্যোতিষী এবং যেমন আগে বলেছিলাম, তিনি সম্ভবত, অন্তত আমার জন্য, একমাত্র জ্যোতিষী যাকে আমি গুরুত্ব দিই, যেমন আমরা বলি, যাকে আমি শ্রদ্ধা, প্রশংসা এবং অনেক অনেক মনোযোগ দিয়ে শুনি। জিওভান্নি, স্বাগতম। ধন্যবাদ বন্ধু। প্রথমে একটা কথা, তোমার সাথে এখানে সময় কাটানো খুব ভালো লাগছে। আমরা যেন দুইজন প্রাচীন চীনা, লাতিন আমেরিকার একটি উচ্চাকাঙ্ক্ষী এবং লোভী শহরে পুনর্জন্ম নিয়েছি, এবং আমরা নিজেদের জন্য একটি জাদুকরী সময় বের করছি পুরনো ভুলে যাওয়া বিষয়গুলো নিয়ে আলাপ করার জন্য। আমি বলেছিলাম এই লোকটা একদম অসাধারণ। তো জিওভান্নি, আমাদের চিন্তার গভীরতায় প্রবেশ করার আগে একটু বলো, কারণ আমি তোমাকে এভাবে উপস্থাপন করতে পছন্দ করি, কিন্তু আমি চাইব তুমি আমাদের একটু দ্রুত বলো, বা না বলি, এখানে সম্পূর্ণ স্বাধীনতার মধ্যে আমরা এই দুইটি প্রবণতা, এই দুইটি পেশার মধ্যে কিভাবে সংযোগ ঘটছে। এটা কি একসাথে ঘটে? তুমি কি একটা দিয়ে শুরু করো এবং পরে অন্যটায় চলে যাও? এই দ্বন্দ্বের যাত্রাটা কেমন ছিল? এটা কি ধারাবাহিক ছিল? হ্যাঁ, আমরা বলতে পারি যে আমি প্রকৌশল পড়েছি, বড় বড় কর্পোরেশনে কাজ করেছি। বলি, আমি ভালো বেতনের কাজ থেকে বেরিয়ে এসেছি, এবং যা আমি ভালো ছিলাম সেটা ছিল প্রকৌশল, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, বাণিজ্যিক ব্যবস্থাপনা, পরিচালনা এবং এসব। এটা ভালো বেতন দেয় এবং আমি এতে ভালো। কিন্তু আমি চলে গেলাম, যেমন লেখিগুই বলবে, আমি যা ভালোবাসি এবং যা বিশ্বের প্রয়োজন সেই দিকে। অর্থাৎ যা ভালো বেতন দেয় এবং যা আমি ভালো, তা থেকে আমি যা ভালোবাসি এবং যা বিশ্বের প্রয়োজন সেই দিকে। অর্থাৎ এক সময় আমি অনেক বছর রিটেইলে কাজ করছিলাম। আমি আদলফো ইবানেজে কনজাম্পশন নিয়ে একটি মাস্টার ডিগ্রি করেছি, এবং আমি চাইছিলাম জ্যোতিষের সাথে সেগমেন্টেশন করতে, এবং তখন তারা আমাকে বলল, না, তুমি পাগল হয়ে গেছো। তাহলে আমি এনিগ্রাম নিয়ে কাজ করলাম, এবং অবশেষে আমার মনোবিজ্ঞানের প্রতি ভালোবাসা এবং ধীরে ধীরে আধ্যাত্মিকতার সাথে একত্রিত করার জন্য একটি আনুষ্ঠানিক মিলন ঘটালাম। হ্যাঁ, আধ্যাত্মিকতা। আমি খুব ছোটবেলায় চেঞ্জ আই চীন বইটি পড়া শুরু করেছিলাম, কিন্তু সবসময় জ্যোতিষ এবং আই চীনের মধ্যে অনেক গাণিতিক বিষয় আছে। মানে, আমি তোমাকে ইন্টারাম্প করছি, কিন্তু এটা বুঝতে বিষয়টির উৎপত্তির গল্প। মানে তুমি হয়তো একটা আদেশ নিয়ে এসেছো, হয়তো একটা প্রক্ষেপণ, একটা গতিশীলতা ছিল তোমার পড়াশোনার ক্ষেত্রে, বেশি করে বললে পেশাগত দিক থেকে, যা তুমি ভালো করো এবং যা থেকে তুমি টাকা উপার্জন করো। কিন্তু এটা নয় যে ৩-৫ বছর বয়সে তুমি আই চীন আবিষ্কার করেছো এবং তখন তুমি পরিবর্তন করেছো, বরং এখানে একটি সমান্তরাল বিষয় আছে, একদিকে ধারাবাহিক কিন্তু একই সাথে সমান্তরালও। এই বইগুলো, এই লেখাগুলোর প্রতি একটা প্রবণতা, একটা আগ্রহ, একটা কৌতূহল আছে। আসলে এগুলো পবিত্র। হয়তো এসোটেরিক শব্দটা হবে, পরে আমরা এ নিয়ে কথা বলবো, কিন্তু অনেক আগে থেকেই। তাহলে হ্যাঁ, সত্যি বলতে ১-৭ বছর বয়সে আমি মনোবিজ্ঞানী হতে চেয়েছিলাম। আমার বাবা, একজন ইলেকট্রিশিয়ান, আমাকে তার বসদের বাড়িতে নিয়ে যেত। সে বলেছিল, তুমি কি ওই গাড়িটা পেতে চাও?
কি পণ পেতে চাও? তুমি কি তোমার স্যালনে ইউরোপের সেই ছবিগুলো রাখতে চাও? তোমাকে প্রকৌশলী হতে হবে। তাহলে আমি বললাম না আমি মনোবিজ্ঞানী হতে চাই। ঠিক আছে, প্রকৌশলী নইলে কিছুই না। তাহলে আমি এমন একটি প্রজন্মের সদস্য যেখানে বাবা মায়েরা এখনো আমাদের পেশা বেছে নিতেন। এটা এখন আর দেখা যায় না, সৌভাগ্যবশত। তাহলে এটা ধীরে ধীরে বিকশিত হয়েছে। হ্যাঁ, আমি বলবো সে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। ৬, ৭, ৮ ১-০ বছর ধরে দুইটা কাজ একসাথে করেছে। সপ্তাহের প্রকৌশলী, সপ্তাহের শেষের এসোটেরিক, এবং আজকাল আমি সপ্তাহের এসোটেরিক এবং সপ্তাহের শেষের শিক্ষক। এবং সপ্তাহের শেষে শিক্ষক। কিন্তু তুমি এখনো ক্লাস নিচ্ছ এবং বিষয়গুলো পড়াচ্ছ যা কর্পোরেট বিষয়ের সাথে সম্পর্কিত। মানে আমি মাস্টারে ক্লাস দিচ্ছি একটি মাস্টার প্রোগ্রামে। আমি কৌশলগত চিন্তার অধ্যায় পড়াচ্ছি যেখানে মূলত হার্ভার্ডের মডেলগুলো থাকে, যেখানে যেহেতু আমি জানি না ৭ বা ৮ বছর ধরে এই অধ্যায় পড়াচ্ছি, আমাকে আরও বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই আমি অন্যান্য বিষয়গুলো একত্রিত করছি। এখন একটু এড়িয়ে যাও। আমি বলতে যাচ্ছিলাম যে তুমি যে জিনিসগুলো উদ্ধার করো সেগুলোর মধ্যে অনেক কিছু আছে সেই মাত্রা থেকে, যদিও তোমাকে বাধ্য হয়ে করতে হয়েছে, যা তোমার আগ্রহ থেকে আসেনি বরং পিতার আদেশ থেকে এসেছে। কিন্তু এটা তোমার কাজে এসেছে এবং তারপর আমরা অন্য মাত্রায় প্রবেশ করি। কিন্তু এটা তোমার জন্য উপকারী হয়েছে। এটা তোমাকে একটা ভিত্তি দিয়েছে, তোমাকে আরেকটা দৃষ্টিভঙ্গি দিয়েছে। মানে যদি তুমি প্রকৌশল পড়নি তাহলে নিশ্চয়ই তুমি জ্যোতিষশাস্ত্র এবং এসোটেরিজমের মাধ্যমে ভিন্ন এক পথেতা। সঠিক। এই মিশ্রণের মজার দিক, বিশেষ করে একজন থেরাপিস্ট হিসেবে, সেটা হলো আমার ক্লায়েন্টরা মূলত সেই জগতের। মানে যদি আমি এই জীবনে এই জগতে না থাকতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে তাদের সাথে কি ঘটছে। তাহলে যেহেতু আমার চাপগ্রস্ত মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, অনেক মানুষের দায়িত্ব নিয়ে প্রতিদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, এটা আমার জন্য উপকারী, কারণ আমি সেই ধরনের ক্লায়েন্টের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে সহানুভূতি অনুভব করতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার খুব মনোযোগ আকর্ষণ করেছে সংগঠনগত রীতির ধারণাটি। এখানে প্রশ্ন ছিল, তুমি কি আমাদের একটু বলতে পারো এটা কি, এবং আমাদের জন্য কিছু গল্প শেয়ার করতে পারো, কোনো এমন কেস যা চিত্রময় ছিল, বা আমরা বলতে পারি ব্যর্থতা বা সাফল্যের, কিন্তু পড়াশোনার জন্য, যাতে আমরা রীতিগুলো ভালোভাবে শেয়ার করতে পারি। বাস্তবিকভাবে 2014 সাল থেকে হার্ভার্ড বলার অনুমতি পেয়েছে যে তারা বিবর্তনের শীর্ষে আধ্যাত্মিক দক্ষতাগুলোকে স্থান দেয়। গোলম্যান যখন আবেগীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এলো, তখন 2014 সালে হার্ভার্ড একটি প্রবন্ধ প্রকাশ করে যেখানে তারা বলে যে আত্মিক দক্ষতাগুলোকে শীর্ষে রাখা হয়েছে। তাহলে যখন হার্ভার্ড এটা বলছে, আমরা সবাই এটা বলতে পারি। এবং সেখানে যা ঘটে তা হলো তারা বলছে যে আমাদের কাজে সঙ্গীদের সম্পর্কে না জানার কারণে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। মানে আমাদের পাশে বছরের পর বছর একজন মানুষ আছে এবং আমরা জানি না তিনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন, তার শখ কি। 2001 তাহলে যখন এই সংগঠনগত রীতিগুলো নিয়ে কাজ করা হয় তখন এর উদ্দেশ্য হলো সংগতি তৈরি করা, ইকো উদ্বেগ কমানো এবং কর্মক্ষেত্রে উপস্থিত নিউরোডাইভার্সিটির বিষয়টি বোঝা। এটা খুব সহজ প্রশ্নের মাধ্যমে করা হয়, যেমন তুমি ছোটবেলায় কি হতে চেয়েছিলে, তোমার শখ কি। কারণ একজন স্থপতির সাথে কথা বলা যিনি ডাক্তার হতে চেয়েছিলেন এবং বাঙালি স্থপতি হতে চেয়েছিলেন ভিন্ন। ওই ভেতরে একটা শিশু আছে, তাহলে তার শখ কি। তোমার পাশে একজন আছে যে স্যালসা নাচে, সাইকেল চালায়, সিনেমার ভক্ত, এবং তুমি তার সম্পর্কে একদম ধারণা নেই। এবং এটা রীতিগুলো এবং এর সাথে অভিজ্ঞতার মাধ্যমে গড়ে তোলা হয়। একবার একটি অলাভজনক সংগঠনের সাথে সেখানে 100 জন মহিলা ছিল এবং একজন খুব চাপের মধ্যে ছিলেন এবং তিনি সভা শুরু করলেন এবং কথা বলা শুরু করলেন, কথা বলা এবং অন্য সবাই আমাকে দেখছিল। শোনো, তাকে থামাও, শোনো, এটা কবে পর্যন্ত চলবে। মানে কথোপকথনের নেতৃত্ব পুনরুদ্ধার করে আমি না 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 না, এবং এক মুহূর্তে এই মেয়ে বিস্ফোরিত হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে এবং বলে, এটাই আমি চাইতাম। 100 বছরে প্রথমবারের মতো আমাকে শোনা হলো। অবশ্যই। তাহলে একটা ক্যাথারসিস তৈরি হলো, যা আসলে রীতির উদ্দেশ্য ছিল। মানে আমরা এখানে ভাবতে পারি যে কি হবে, কারণ আমি বিষয়টা খুব পছন্দ করি। শোনা হচ্ছে এমন একটা বিষয় যা আমি সবসময় আমার পেশায় এবং জীবনে খুব গুরুত্ব সহকারে নিই। বলা যায় শোনার মূল্য, কিন্তু রিচুয়ালটা কি হবে বলা যায় দেয়া, মানে তাদের জন্য স্থান তৈরি করা। মিটিংটা নিজেই মিটিংয়ের ফরম্যাট রিচুয়ালের সাথে সম্পর্কিত। এটা গ্রুপের সদস্যদের দ্বারা সৃষ্ট কিছু ধরনের ঐতিহ্যের সাথে সম্পর্কিত। এটা
মেকানিক্সের সাথেও সম্পর্কিত। অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে। শব্দ, শব্দের তুলনায় শব্দ অনেক বেশি বিমূর্ত, অনেক বেশি প্রবল। তাহলে এখানে অনেক বায়োসনিকা বা সোনোথেরাপি আছে কোয়ার্টজ বোলের সাথে, অনেক শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে যা মানুষকে তাদের বাধাগুলো কমাতে সাহায্য করে। এবং তারপর বুদ্ধিবৃত্তিক অংশে ফিরে আসলে বিষয়টা হচ্ছে গুণাবলীর একটি ত্রিভুজ, যেখানে আমি মানুষকে বলি, দেখো, আমাকে বলো তোমার 3টি সেরা গুণ কি, এবং তারপর আমি তাদের একে অপরকে বলাতে বাধ্য করি, এবং তারপর আমি তাদের বলি জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব এবং এনিজাগ্রামের ভিত্তিতে। তাহলে এখানে 3টি দিক আছে, তারা যেটা মনে করে তারা, অন্যরা যেটা মনে করে তারা, এবং তারা আসলে যেটা। তাহলে সেখানে অনেক শব্দের সাথে একটি রিচুয়াল শেষ হয় বিশেষ করে। ভালো, কেউ বলতে পারে যে সাইকো অ্যানালিসিস হচ্ছে শোনার যে প্রতিষ্ঠানীকরণ বা পদ্ধতি, মানে কারণ শেষ পর্যন্ত সবচেয়ে থেরাপিউটিক বিষয় হচ্ছে তারপর অনেকগুলো সূক্ষ্মতা আছে এবং গভীরতা এবং বিস্তারিত এবং জটিলতা, কিন্তু থেরাপির কাঁচামাল হচ্ছে ক্যাথারসিস, সাবলিমেশন এবং ক্যাথারসিস। হয়তো সাবলিমেশন হচ্ছে এমন একটি ক্যাথারসিস যা কিছু দিকে নির্দেশিত, যা পরে উৎপাদনশীল, ইতিবাচক, ফলপ্রসূ, যেভাবে তুমি দেখতে চাও, যেমন শিল্প, খেলা। সাবলিমেশনকে সাইকো অ্যানালিসিসের দৃষ্টিকোণ থেকে বোঝা যায়, যেমন তুমি তোমার নেতিবাচক মৃত্যুর প্রবণতাগুলোকে ধরো এবং সেগুলোকে কিছুতে জীবনের প্রবণতায় রূপান্তরিত করো। কিন্তু শোনাও আছে, মানে ক্যাথারসিস এবং অন্যজন সেই কান। আমি প্রশিক্ষণ নিয়েছি এবং 2-5 বছর হয়ে গেছে আমি কাজ করছি, বা 2-0 বছর ধরে থেরাপিউটিক সঙ্গী হিসেবে কাজ করছি, যা একটা পেশা। বলা যায় এটা একটা কাজ, এটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নয়, কিন্তু আমি বুঝতে পেরেছি যে এখানে চিলিতে হয়তো এটা তেমন পরিচিত নয় এবং হয়তো অন্য নামে পরিচিত, কিন্তু মূলত আমি বলি এটা মানসিক রোগীর নার্সের মতো সবচেয়ে রূপক অর্থে। এটা নয় যে আমরা একটা সনদ লাগাচ্ছি বা একটা ইনজেকশন, একটা ভ্যাকসিন দিচ্ছি, বরং আমরা হয়তো তাপমাত্রা মাপছি। বরং কিছু মানসিক রোগী আছে বা রোগী এমন মানুষ যারা একা থাকেন বা যারা সম্প্রতি একটি ট্রমাটিক ঘটনার পর এসেছেন। যাই হোক, আমরা মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভিতরেও সঙ্গী হিসেবে কাজ করি এবং মূলত 3টি মৌলিক বিষয় আছে। রোগীকে তার নির্ধারিত ওষুধ নিতে হবে, যা মনোরোগ বিশেষজ্ঞ দ্বারা নির্ধারিত। মনোরোগ বিশেষজ্ঞকে আঘাত না করতে হবে এবং অন্য কাউকেও আঘাত না করতে হবে, তৃতীয় পক্ষকে। এখন এটা হচ্ছে, যদি তুমি সেই ভূমিকা পালন না করো, বলা যায় পেছনে লাথি। কিন্তু এর উপরে আছে, এবং আমাকে প্রশিক্ষণ দিয়েছেন সবাই উবারের বুয়েনোস আইরেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সবাই বেশ আচরণবাদী, আচরণগত, লাকানিয়ান, ফ্রয়েডিয়ান, খুবই বিভিন্ন, এবং সবকিছু বেশিরভাগই মনোবিজ্ঞানের বিভিন্ন ধারাগুলোকে একত্রিত করে, কিন্তু তারা আমাদের শোনার মধ্যে প্রবেশ করিয়েছে। তাহলে আমি কিভাবে সেই বিষয়টিতে মূল্য যোগ করতে পারি, যা আসলে নেই? আমি সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের মতো বিশ্লেষণ করি না, আমি সঙ্গী হিসেবে থাকি। আমার কাজ মূলত হচ্ছে সেই কান হওয়া, যা হয়তো সেই ব্যক্তির জীবনের প্রেক্ষাপটে একমাত্র কান। এবং অবশ্যই পরে রোগী তোমাকে বন্ধু, ভাই, বাবা বা সন্তানের অবস্থানে রাখে, এবং তোমার একটু চেষ্টা করতে হবে যাতে এটা কঠিন হয়ে না যায়, কারণ তুমি না তো সন্তান, না বাবা, না বন্ধু, কিন্তু তুমি ভালো, তুমি একটা কান, একজন মানুষ যে শোনার ক্ষমতা রাখে। এবং তারপর আমি এটা নিয়ে কাজ করি, অনেক বছর কাজ করেছি এবং এখনো শিল্পীদের সাথে কাজ করছি, তাদেরকে মাটিতে নামানোর চেষ্টা করছি, যেমন আমি বলতে পছন্দ করি, সংগঠিত করছি। আসলে শিল্পী প্রায় সঙ্গে অনুসারে একটি বিশাল অভ্যন্তরীণ জগৎ আছে, বিশাল সৃজনশীলতা, কিন্তু হয়তো তাদের দৈনন্দিন বিষয়গুলোতে সমস্যা হয়। কাজটি সংগঠিত করতে, প্রদর্শন করতে, উৎপাদন করতে, নিজেদের প্রচার করতে। এবং আমি মানসিক রোগী এবং শিল্পীর মধ্যে অনেক সাদৃশ্য খুঁজে পেয়েছি। এবং তারপর ভালো, তারপর এই যা আমি প্রায় সম্পূর্ণরূপে অজানা ছিলাম, 4-0 বছর বয়সে আমি কিছুটা কর্পোরেট জগতে প্রবেশ করলাম, শিক্ষাদানের দিক থেকে, পরামর্শের দিক থেকে, নরম সরঞ্জামের পরামর্শ দেওয়ার দিক থেকে, যেটা আমার কাছে খারাপভাবে বলা হয়। আমি বলতে পছন্দ করি আন্তঃব্যক্তিক প্রযুক্তি। উদাহরণস্বরূপ,
কারণ এগুলো আসলে প্রযুক্তি। কিন্তু ভালো, আমি উড়ে গিয়েছিলাম, কিন্তু বলি, মূল বিষয় হচ্ছে শোনার বিষয়, এবং এই সাংগঠনিক রীতিটি যা তুমি উল্লেখ করেছ, বা অন্তত তুমি এই মুহূর্তের সাথে যুক্ত করেছ। এই মেয়ে, কল্পনা করো না, আর সেই অনুভূতি, তুমি কি সবসময় এই অনুভূতি অনুভব করেছ, নাকি তাকে কথা বলতে দেওয়ার এই অনুভূতি তুমি সময়ের সাথে সাথে বিকশিত করেছ? একটু উঠোই। সেখানে ঘটে যে ছোটবেলা থেকেই আমি দুর্বলদের প্রতি আগ্রহী ছিলাম। এটা একটা মৌলিক বিষয়। আমি সবসময় বন্ধুদের মধ্যে ছিলাম যারা ছিল দারুণ। জিওভানির মতো তুমি আমাদের সাথে মিশো। আমরা ভালো, আমরা বড়। এবং আমি সেই পথে অনেক বন্ধুত্ব হারিয়েছিলাম, কারণ আমি দুর্বলদের প্রতি একটি বিশেষ আকর্ষণ অনুভব করতাম। দেখো, জন্মগতভাবে যে বিষয়টি বলা হয়েছিল সহানুভূতি বা করুণা, সেটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সময়ের সাথে সাথে আমি এটাকে আরও জটিল করে তুলেছি। যখন তুমি লাকানকে উল্লেখ করো, তাই না? ভাষা বাস্তবতাকে গঠন করে এবং ক্রিয়া ভাষাকে গঠন করে। তাহলে আমি সবসময় এই রীতিগুলোর দিকে লক্ষ্য করেছি। যে কোনো ক্রিয়া দিয়ে ব্যক্তি তার ভাষা গঠন করে, এবং আমি মানুষদের এটা শেখাই। এখানে আছে আমি ভাবি, আমি আছি, আমি আছে, আমি বিশ্বাস করি, আমি অনুভব করি, আমি চাই, আমি ব্যবহার করি। তাহলে যখন তুমি চিহ্নিত করো কোনো ক্রিয়া বারবার ব্যবহার হচ্ছে, যেটা তোমার নেতা বা যে কোনো সহকর্মী তার ভাষা গঠন করতে ব্যবহার করছে, এবং তুমি সেটা পেয়ে গেছো, তুমি সেটি পেয়ে গেছো, তাহলে সেখানে একটা জটিলতা আছে, যেখানে সবাই প্রথমে অন্তর্ভুক্ত হতে চায়, করে আলাদা হতে চায়, এবং তারপর আমরা সবাই প্রণোদনার মাধ্যমে কাজ করি। তাই সেখানে আমরা সঠিক প্রণোদনাগুলো খুঁজে পাই। চলো আমরা পুরোপুরি প্রবেশ করি। প্রথম অধ্যায়, বলি, এটা ছিল এক ধরনের প্রস্তাবনা, ইঞ্জিন গরম করার মতো। আমি এটা এমনভাবে তুলনা করতে পছন্দ করি, কিন্তু চলো আমরা একটু গভীরভাবে প্রবেশ করি, যা জ্যোতিষশাস্ত্র। গতকাল আমরা যখন একত্রিত হয়েছিলাম এবং তোমাকে শোনার সুযোগ পেয়েছিলাম, তুমি বলছিলে, ভালো, সেই ধরনের দ্বৈততা সম্পর্কে, দ্বৈততা নিয়ে কথা বলছিলে, করে আমরা দেখব এটা সত্যিই দ্বৈততা কিনা, বা এটা একতায় ফিরে আসে কিনা। চাইনিজ দর্শনে দুটি মহান স্তম্ভ রয়েছে, যাকে সম্ভবত, আমাকে যোগ করুন, আমাকে সংশোধন করুন, তবে ভালো, একদিকে কনফুসিয়াস এবং অন্যদিকে লাওজু। যা বলা যায়, কনফুসিয়াসের নাম হয়তো শুনেছে যারা নতুন করে জানতে পারছে। লাওজি একটু বেশি গুড়, কিন্তু বললে এগুলো যেন দুইটি শাখা। কনফুসিয়ানিজম এবং লাওজি, একভাবে বলা যায় এটা তাওর এক জোড়া। তাও তাও ঠিক আছে। এই শব্দগুলো এবং এগুলোকে একটি কার্টুন চরিত্র উচ্চারণ করে। কি তারা শুনেছে? সে বসে আছে। এবং গতকাল তুমি উল্লেখ করছিলে, ভালো, একটি গল্পের মাধ্যমে। আমি জানি না তুমি সেটা বলতে চাও কিনা বা অন্য কিছু বলতে চাও। সেই গল্পটি আসলে দুইটি চরিত্রকে উপস্থাপন করার একটি উপায় ছিল। এবং পরে সেই সংলাপটি, যা আমি তোমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, তোমার বলা শেষ হওয়ার পর। তাহলে যদি তুমি গল্পটি বলতে চাও, আমরা এগিয়ে যাই। অবশ্যই। গতকাল আমরা মেটানিয়া জোড়া নিয়ে একটি সুন্দর উদযাপনের প্রেক্ষাপটে ছিলাম, এবং তখন একজন ভালো শিক্ষিত আইনজীবী তিনি প্রশ্ন করলেন, কি হচ্ছে? আমরা কিভাবে এই অত্যন্ত মৌলিক জ্ঞানগুলোকে সবচেয়ে ঐতিহ্যবাহী মানুষের কাছে নিয়ে আসি? তাহলে আমি সেখানে একটি গল্প উল্লেখ করেছিলাম, যেখানে আমি একটি খুব ঐতিহ্যবাহী শিক্ষক কনফুসিয়াসের কথা বলি। বুঝেছ? কনফুসিয়াস খ্রিস্টের জন্মের 500 বছর আগে তিনি একটি অধ্যায় তৈরি করেন, যা তিনি পরিবর্তনের বই এর মধ্যে চিত্র বলে অভিহিত করেন। পরিবর্তনের বই 2500 বছর বছর। তাহলে তিনি 500 বছর আগে এটি গ্রহণ করেন, এবং রাজপুত্রদের, রাজনীতিবিদদের, যুদ্ধের কর্তৃপক্ষদের শিক্ষিত করার জন্য। তিনি ছিলেন একজন জ্ঞানী। তাহলে তিনি উচ্চমানের মানুষের ধারণা নিয়ে কথা বলেন, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, যে তার সমাজে অবদান রাখে। তাহলে আমি সবসময় কনফুসিয়াসের একজন বড় ভক্ত। আমি গতকাল রাতে এই ব্যক্তির সাথে এই মৌলিক, বিপর্যয়কর এবং ঐতিহ্যবাহী বিষয়গুলোর মধ্যে ভারসাম্য নিয়ে আলোচনা করলাম। এভাবে কখনো কনফুসিয়াসের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলেন একজন ভ্রাম্যমাণ শিক্ষক, যিনি কোনো শিষ্য ছাড়াই ছিলেন। তখন সেখানে একজন ভিক্ষুক হাজির হন, লাওজি। তাহলে লাওজি ছিল একজন বিদ্রোহী, এমন একজন যে অনেক কিছুই তুচ্ছ মনে করত, যেগুলোর সাথে আমরা নিজেদের পরিচয় দিই। তাহলে সব শিষ্যরা কনফুসিয়াসকে বলে, শুনুন, লাওজি এখানে আছে, তার কাছে যাও।
তাহলে কনফুসিয়াস সিল্কের পোশাক পরে সোনালি কাঁথা দিয়ে সজ্জিত হয়ে লাউজির কাছে যায়, আর লাউজি সেখানে চটি ছাড়া বসে আছে, হাতে একটা কাপ নিয়ে। কনফুসিয়াস নিজেকে পরিচয় করিয়ে দেয় এবং তাকে দরজা বলে, এবং লাউজি তাকে দেখে কনফুসিয়াস বলে, শুনো, তুমি কি আমাকে ভিতরে আসার আমন্ত্রণ দেবে না? এবং কনফুসিয়াস লাউজি তাকে বলে, ভালো, যদি তুমি চাও আসো, না হলে আসো না। বাহ, এটা ছিল একটা কঠিন প্রবেশ। তাহলে কনফুসিয়াস বসে পড়ে এবং বলে, শুনো লাউজি, তুমি এ বিষয়ে কি মনে করো? আমি কি উন্নত হয়ে গেছি উচ্চমানের মানুষ হিসাবে? ওহ, হাজার। তাহলে লাউজি তাকে বলে, এই উচ্চমানের মানুষের মধ্যে কিছুই নেই, কারণ আসলে এই মানুষটি কেবল তার সমাজের কাছে কি চাওয়া হচ্ছে তা বুঝতে পারে। এই লোকটা একজন প্রশিক্ষিত, এই লোকটা উচ্চমানের মানুষ হওয়ার থেকে অনেক দূরে। উচ্চমানের মানুষ হল সেই যে মৌলিক হয়ে ওঠে এবং নিজেকে হারিয়ে খুঁজে পায়। এটা সেই লোক যে কাজ করার গতির প্রতিতাচ্ছিল্য করে, কারণ এই সমস্ত গতি হল নিজের থেকে পালানোর একটি উপায়। তাহলে সে হল সেই লোক যে বিশৃঙ্খলায় ভয় পায় না, সে হল সেই লোক যে একাকিত্বে ভয় পায় না, সে হল সেই লোক যে পক্ষপাত বিচার নিয়ে ভয় পায় না, সে নিজেকে হারিয়ে খুঁজে পায়। তাই কনফুসিয়াস খুব ভয় পেয়ে বেরিয়ে আসে। ওটিসি কুঁড়েঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়, শিষ্যরা বাইরে তার জন্য অপেক্ষা করে এবং বলে, ওটিএসি শিক্ষকের সাথে কিভাবে গেল? না 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 না, কনফুসিয়াস বলে, তাদের সাথে কথা বলো না এবং কাছে আসো না। এই লোকটা একটা বাঘ, যদি তুমি খারাপভাবে দাঁড়িয়ে থাকো তাহলে সে তোমাকে একবারে আঘাত করবে এবং তোমাকে মেরে ফেলতে পারে। প্রথম প্রশ্ন যা আমাকে ইতিহাসে খুব পছন্দ সেটা হলো, এটা কি সত্যি হয়েছে? কেউ কি এই দুই চরিত্রকে ব্যবহার করে কিছু তৈরি করেছে? আসলে এটা কিভাবে ঘটেছে? তুমি এই ঘটনায় কিভাবে পৌঁছালে? তুমি কি এটা করেছ? বন্ধু দার্শনিক আমাকে পাঠিয়েছিল এবং বলেছিল আমি কনফুসিয়াসের বড় ভক্ত। 100 বছর আগে সে আমাকে বলল, কিন্তু তুমি জানো কনফুসিয়াসের সাথে লাউজির দেখা হলে কি হয়েছিল? ভালো ভালো, এটা আমাকে একটু ডায়োজেনিসের কথা মনে করিয়ে দেয়, তাই না? লাউজি, এর মধ্যে কিছু আছে। এ কথা বলে আলেকজান্ডার দ্য গ্রেট। ডায়োজেনিস ছিল একজন গ্রিক লাউজি এবং সে এই শহরগুলোর মধ্যে একটি ছিল। আমি জানি না। ভালো, এখন যা মাইলে তো হবে, জানি না এই গ্রিক শহরগুলোর মধ্যে কিছু। এবং ডায়োজেনিস ছিল সম্পূর্ণ নগ্ন এবং তার হাতে একটি কাপ ছিল। সকালবেলা এবং আলেকজান্ডার দ্য গ্রেট তার পুরো সেনাবাহন নিয়ে যাচ্ছিল। ভালো, তখনও সে, বলা যাক, পেলোপনেসো, তুরস্ক, যা এখন তুরস্ক হবে, এবং অনেক আগে পার্সেপোলিসে যাওয়ার জন্য নাম ছিল। কিন্তু সে তো পার্সিয়ান সাম্রাজ্যের মধ্যে ছিল, যদি আমি ভুল না হয়ে থাকি। হ্যাঁ, কারণ সে তো ইতিমধ্যেই সফরে ছিল 100 বছর ধরে, এবং একটি চমৎকার সাম্রাজ্য গড়ে তুলেছিল, একটি অসাধারণ ইতিহাস, একই সাথে ভয়ঙ্কর। এবং সে ডায়োজেনিসকে জানতে চেয়েছিল, ঠিক যেমন কনফুসিয়াস। আসলে আলেকজান্ডার দ্য গ্রেট এবং তার বন্ধুরা, যারা ছিল তার বাবার বন্ধুদের সন্তান, যিনি ছিলেন রাজা, যারা সবাই ছিলেন জেনারেল এবং ম্যাসিডোনিয়ার উচ্চপদস্থ সিদ্ধান্ত গ্রহণকারীরা, গ্রিসের উত্তরে একটি পোলিস বা গ্রাম, সবাইকে অ্যারিস্টল শিক্ষা দিয়েছিলেন। অ্যারিস্টল ছিল সেই ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ের রেক্টর ছিলেন, যেখানে এইসব ছেলেরা শিক্ষা নিয়েছিল। তাহলে আলেকজান্ডার দ্য গ্রেটের মধ্যে যোদ্ধা এবং দার্শনিকের সেই সংমিশ্রণ ছিল। তাহলে সে তাকে শ্রদ্ধা করত, সম্ভবত কারণ অ্যারিস্টটল তাকে ডায়োজেনিসের অস্তিত্ব সম্পর্কে বলেছিল, এবং সে তাকে শ্রদ্ধা করত এবং তাকে জানতে চেয়েছিল, এবং গিয়ে তাকে জানল, এবং সে সেই পাগলটিকে জানল। এবং তখন সকাল, খুব ভোর, সূর্যোদয় তখন। এটা ঘটেছিল, আমি জানি না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়। যেমন একজন বন্ধু বলে, সত্যি একটা ভালো গল্প তৈরি করে না। ডায়োজেনিস ছিল এমন, একটি কাপড় পরে এবং একটি ছোট পাত্র হাতে, একটি কুকুর তার পাশে, যেন প্রথম সূর্যের রশ্মি উপভোগ করতে শুরু করছে। এবং আলেকজান্ডার তার সামনে দাঁড়িয়ে পড়ে, এবং আমি ঠিক মনে করতে পারছি না কিভাবে কথোপকথনটি হয়। হয়তো তুমি মনে করতে পারো, কিন্তু ডায়োজেনিস তাকে বলে, তাকে সরে যেতে বলে, আমি তোমার জন্য কি করতে পারি না? বট ডায়োজেনিস, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। আমি আলেকজান্ডার। আলেকজান্ডার, তোমার শিক্ষার একজন বিনম্র এই অনুসারী। আমি তোমার জন্য কি করতে পারি? প্রথমে, সরে যাও, সরে যাও, তুমি আমাকে সূর্য ঢেকে দিচ্ছ, বাচ্চা। সে বলছে ইউস্যান্ডকে, সম্ভবত ব্যবস্থাপককে, ভালো, জেনিস এবং কিছু অন্যদের সাথে, এবং নেপোলিয়ন,
বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু লোকদের মধ্যে যারা বিজয়ের দিক থেকে। আসুন আবার কনফুসিয়াসের দিকে ফিরে যাই। আমার কাছে তোমার জন্য দুটি প্রশ্ন আছে। প্রথমটি গল্পের মধ্যে গঠিত, হয়তো এটা এখানে থেকে যাবে, কিন্তু কনফুসিয়াসের গল্প কিছু ধরনের পরিবর্তন করে। বলি তার প্রস্তাবে একটি মোড় নিয়ে আসে এইভাবে: অত্রের সাথে বিনিময়ের পর। তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারবে এই দুই প্রস্তাবনা সংজ্ঞায়িত করতে? তুমি কি কিছু উল্লেখ করেছিলে, তাই না? একজন ছিল আরও অ্যাপোলিনিয়ান, অন্যজন আরও ডায়োনিসিয়ান। একজন ছিল আরও সুশৃঙ্খল, অন্যজন ছিল আরও বিশৃঙ্খল। একজন যেন গুণী হিসেবে কোনোভাবে সমাজের চাহিদাগুলোর প্রতি সাড়া দেওয়া বা কার্যকরী হওয়া, অন্যজন সবকিছুর উপর হাসাহাসি করছে। আমরা কিভাবে সেখানে এই দ্বৈততাকে আরও একটু বিস্তৃত করতে পারি? যা ঘটে তা হল লাওজি অর্থাৎ কনফুসিয়াস এই কনফুসিয়াসের উপর প্রভাবিত হয়। কনফুসিয়াস ৬-৭টি বই লিখেছেন। তাদের মধ্যে একটি বইয়ের নাম অ্যানালেক্স। সেখানে তিনি সবকিছু যা তিনি বলেছেন তার একটি সংক্ষিপ্তসার তৈরি করেন এবং বিশৃঙ্খলার দিকে একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন এবং দ্বৈততার সাথে পুনর্মিলন ঘটান। হ্যাঁ, কনফুসিয়াস সবসময় একটার জন্য একটি বড় সংগ্রাম করতেন, যা কিছুই হোক না কেন সঙ্গতিপূর্ণ, পুরোপুরি। কিন্তু লাওজি তাকে শূন্যতার কথা ভাবতে বাধ্য করে, একের আগে যা আছে তা সম্পর্কে। তাহলে সেখানে তিনি চিত্রগুলি তৈরি করা শুরু করেন, কারণ কনফুসিয়াসের ভাষা এবং প্রকাশের একটি বেশ কঠোর এবং সুশৃঙ্খল কাঠামো ছিল, খুবই ব্যবহারিক। এবং যখন সে বইয়ের জন্য ছবির পাঠগুলো করে পরিবর্তনগুলোর, তখন তা সম্পূর্ণরূপে রূপক এবং কবিতাময় হয়ে যায়। এবং এটি একটি লাওজির প্রভাব, অর্থাৎ একজন গাণিতিক থেকে একজন জীববিজ্ঞানী, একজন দার্শনিক, একজন কবিতে রূপান্তরের প্রক্রিয়া। লাওজির প্রভাব কনফুসিয়াসকে কবি বানিয়ে দেয়, তাকে নমনীয় করে, তাকে এমন কিছু বলার সুযোগ দেয় যা সরাসরি নয়, যা আমাদের ভাবতে বাধ্য করে, তাকে নকল রূপকের সাথে পূর্ণ করে। ওইটা হলো একটি অতীতের গুরুত্ব আছে। তাহলে তুমি পরিবর্তনের বইয়ের কথা বলছো, আমি মনে করি তুমি চীনের কথা বলছো। এটা চীনের সাথে সম্পর্কিত। সেখানে কি কোনো সম্পর্ক আছে? ভালো, আমরা তাদের জন্য একটি প্যানোরামা তৈরি করি যারা তেমন জানি না। এবং যদি তুমি চাও, আমরা কিছু পদ্ধতি বা তুলনামূলক বই নিয়ে আলোচনা করতে পারি, বই বা সরঞ্জামের তুলনা, টারট কার্ড ইত্যাদি। কিন্তু চলো আমরা চেইন দিয়ে শুরু করি। ঠিক আছে, পরিবর্তনের বই যেমন আমরা আলোচনা করছিলাম, এটি একটি বই যা এর পরিচিতিতে একটি উদ্ধারকৃত বই। রিচার্ড উইলহেম, একজন জার্মান যিনি চীনে প্রচারক হিসেবে কাজ করছিলেন, তিনি এমন একটি স্থানের মধ্য দিয়ে যাচ্ছিলেন যেখানে বই পুড়িয়ে ফেলা হচ্ছিল, এবং এটি সত্যি একটি চমকপ্রদ দৃশ্য, তাই না? তাহলে যখন বই পুড়িয়ে ফেলা হয়, তখন কিছু একটা ভুল হচ্ছে। এবং তারপর অন্য একজনের সাথে তারা বেশ কয়েকটি বই উদ্ধার করে, যার মধ্যে ছিল এই বইটি, আ চেইন, যা পুড়িয়ে ফেলা হতে যাচ্ছিল, প্রায় হারিয়ে যাচ্ছিল। তাহলে তিনি এটি দেখতে শুরু করেন এবং বাইনারির একটি যুক্তি খুঁজে পান। জ্ঞান নিয়ে সবসময় একটি অদ্ভুত বিবর্তন ঘটে, যেমন পূর্বে জার্মানি, ইংল্যান্ড, সেখানে প্রাচীন জ্ঞানের পশ্চিমীকরণের একটি খুব অদ্ভুত চক্র রয়েছে। তাহলে এই ক্ষেত্রে পরিবর্তনের বইটির মিথিক এবং রহস্যময় উৎসে মহাপ্লাবন রয়েছে। একটি মহাপ্লাবনের সময় ছিল যেখানে দুটি উজ্জ্বল সত্তা উপস্থিত হয়, স্পষ্টতই দেবীয়, এবং তারা একটি সরীসৃপের লেজে বাঁধা ছিল, যেখানে সে একটি স্কোয়ার নিয়েছিল এবং সে একটি কম্পাস নিয়েছিল। খুব খুব মেসানিক রূপক। ঠিক আছে, তাহলে তারা বলে, ঠিক আছে, তারা আমাদের প্রতি দয়া করছে, চলো তাদের আরেকটি সুযোগ দিই। তাদের একটি জমি দেয় এবং এটি শেখায়। এবং অন্যান্য সংস্কৃতির তুলনায় চীনারা দেবতা নেই, তাদের পূর্বপুরুষ আছে। ঠিক আছে, এখানে পূজা আছে, এখানে পূজা আছে, দেবতাদের মধ্যে নয়। তাদের একটি প্যান্থিয়ন নেই, তাদের একটি দেবতা নেই। এরা আমার পূর্বপুরুষ নয়। তাহলে পূর্বপুরুষের চাষের এই বিবর্তনে তারা দ্বৈততা তুলে ধরে। এটাই একমাত্র উপায় একটা থেকে শূন্যতায় পৌঁছানো এবং শূন্যতায় ফিরে আসা, তা হল দ্বৈততা। আমরা পশ্চিমারা ইতিমধ্যে দ্বৈততা নিয়ে যথেষ্ট পূর্বধারণা তৈরি করে ফেলেছি। তাহলে তারা বলেন এটাই একমাত্র পথ। তাহলে এই ইন ইয়ান নিয়ে তারা একটি সম্পূর্ণ লাইন তৈরি করে, যা ইয়ান বা পুরুষালী বলা হয়, এবং একটি ভাঙা লাইন ইন বা নারীর, এবং তারা মিশ্রণ শুরু করে। তাহলে তারা আকাশ, মাটি, আগুন, জল, বাতাস,
হ্রদ, বজ্র, পর্বত এই উপাদানগুলোর উপর ভিত্তি করে 8টি অক্ষরের একটি শব্দ তৈরি করে এবং এই 8টি অক্ষর দিয়ে তারা 6-4টি মানক উত্তর তৈরি করে। তাহলে অন্যান্য ওরাকলগুলোর তুলনায়, যেমন তারত, যেমন রুনাস, যেখানে অনেক কিছু ব্যাখ্যামূলক, আই চিনে সঠিকভাবে উত্তর লেখা আছে। তুমি এর উপর ব্যাখ্যা করতে পার, কিন্তু এটি লেখা আছে। এটি খুব কঠোর এবং একই সময় উদার এর নির্মাণের দিক থেকে। তাহলে সেখানে দ্বৈততার একটি বিবর্তন আছে, ভিতরে যেমন বাইরে তেমন, যেমন উপরে তেমন নিচে। কিভাবে আমি ভাবি, আমার যা ভাবনা এবং যা অনুভূতি তার মধ্যে একটি সম্পর্ক আছে অতীত এবং ভবিষ্যতের মধ্যে। দ্বৈততা এবং প্রকৃতির উপাদানগুলো কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে অনেক মজার রূপক আছে। পর্বতের মতো শান্ত, বাতাসের মতো কোমল, পানির মতো আনন্দিত। অবশ্যই 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 তুমি ঠিকই বলেছ, কারণ তুমি বললে যে উপরে এবং নিচে একটি সম্পর্ক আছে। মানে বলি জেমস বুইডাসের শিক্ষার মাধ্যমে, যেটা আমি উল্লেখ করতে চাই কারণ সত্যি এটি উল্লেখ করার মতো। আমি অন্য একটি পর্বে তাকে উল্লেখ করেছি। জেম একজন স্থপতি, শিক্ষক, জুইটেলসেনডেইন পণ্ডিত, সঙ্গীত শিল্পী, অভিনেতা, কিন্তু সবকিছুর উপরে তিনি একজন মহান শিক্ষক এবং তিনি কিশোরদের সাথে অনেক কাজ করেন আমাদের বয়সের স্প্যানিশ, মানে তোমার আর আমার বয়সের মধ্যে, কারণ আমরা সেখানে আছি। আসলে আমি জানি না তোমার কত বছর, কিন্তু আমি মনে করি পেটের বয়স 4-8-5-2 হবে। জেম আছে, এটা অবশ্যই আছে, এবং তিনি খুব ভালোভাবে ব্যাখ্যা করেন। তিনি পবিত্র জ্যামিতির প্রতি উৎসাহী, যা তিনি বলেন। প্রাচীনরা এটাকে পবিত্র জ্যামিতি বলতেন না। এটা আলেকজান্ডার দ্য গ্রেটের মতো। আলেকজান্ডার বলতেন না, আমি আলেকজান্ডার দ্য গ্রেট। এটা ছিল প্রাকৃতিক জ্যামিতি, এবং এটা ছিল সংখ্যাগুলোর অধ্যয়ন প্রতীক হিসেবে এবং চিহ্ন হিসেবে নয়, কোনো প্রথা হিসেবে নয়। এটা সংখ্যা বিদ্যা ছিল না, বরং এটা ছিল, বলা যাক, টেট্রাকিসের অধ্যয়ন, বিশেষ করে যা 1 থেকে 10 পর্যন্ত, এবং প্রতিটি একটি স্পষ্টভাবে চিহ্নিত প্রতীক হিসেবে, বলা যাক, স্পষ্টভাবে চিহ্নিত এবং সুস্পষ্ট। যেমন অবশ্যই বিশৃঙ্খলা পিথাগোরাসের জন্য 1 হলো, কিছুভাবে বিশৃঙ্খলা, কারণ বিশৃঙ্খলা হলো অর্ডারের অভাব, কিন্তু একই সময়ে এটা হলো একরূপতা। বিশৃঙ্খলায় সব সম্ভাবনাগুলো একসাথে উদ্ভূত হচ্ছে অথবা একসাথে লুকিয়ে আছে। শূন্যতা এবং আমার মধ্যে এবং একই সময়ে, বলা যাক, এটা সবকিছু, কারণ ঐক্যের সবকিছু অন্তর্ভুক্ত আছে, সব সম্ভাবনা। এখানে একটা ধরনের আছে, কারণ আমি জানি না পিথাগোরাসরা কি শূন্যকে জানত। আমি বলছি শূন্য সংখ্যা, এজন্য আমি এখন সন্দেহে আছি। কিন্তু ভালো মূলত তোমার কাছে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় যাওয়া এবং সেই বিশৃঙ্খলাকে কিভাবে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ঠিক আছে, তাদের জন্য বিন্দু বা বৃত্ত দেখা দেয়। এক বিন্দু এবং বৃত্ত হল একই জিনিস দেখার 3টি উপায়। প্রথম সিদ্ধান্ত, প্রথম ঘটনা হলো দ্বৈততা, বিভাজন। তাহলে প্রথম লাইনটা এক পাশ থেকে শুরু হয় এবং অন্য পাশে চলে যায়, মানে দ্বৈততা প্রায় শেষ বাস্তবতা। এবং আমি ইন এবং ইয়াং এর কাছে ফিরে আসি। ইয়েন এবং ইয়াং, এটা একটা দ্বৈততা, কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা বিষয় হলো যেহেতু তারা 2টি সমান বিন্দু, কিন্তু ইন এবং ইয়াং এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের বিষয় হলো যে সাদা অংশে একটু কালো আছে এবং ওই একটু সাদা অংশে অনেক জ্ঞান আছে। এবং এর পেছনে, মানে এটা সাদা বা কালো নয়, বা সাদা এবং কালো নয়, এটা অন্য কিছু। এজন্য আমি বলবো যে সেখানে 5টি উপাদান আছে, সাদা এবং কালো আছে, 2টি বিন্দু আছে, মানে এটা হবে এক্স, দ্বিতীয় উপাদান। এবং তৃতীয় উপাদান হলো যে উভয় আকারের একই রূপ আছে, এবং সেই সাপটি যা নিজের লেজ খাচ্ছে, অথবা 2টি সাপ যা নিজেদের লেজ খাচ্ছে। সংখ্যা 3। এরপর আছে 4-5। 4 হলো ভিত্তি, 5 হলো মানব, কারণ 4টি প্রান্ত এবং মাথা। 6 হল পরিপূর্ণতা, যেমন মৌমাছির চাকতি যা ষটভুজ আকৃতির, এবং এভাবে 9 বা 1-0 পর্যন্ত টেট্রাকিস।
কিন্তু 3 হলো আমার সবচেয়ে পছন্দের, এবং এটা হলো সম্পর্ক, এটা হল লোগোস, যা শুধু লোগোস নয়, এটা ক্রিয়া হিসেবে অনুবাদ করা যায়, এটা ছন্দ হিসেবে অনুবাদ করা যায়, এবং এটা সম্পর্ক হিসেবে অনুবাদ করা যায়, যা 3টি বিষয়। কারণ আমরা কিছুভাবে শব্দ জয়িতা ও সেন্ডাইম এর মাধ্যমে সম্পর্কিত হই, এছাড়াও দৃষ্টির মাধ্যমে, এছাড়াও যোগাযোগের মাধ্যমে। কিন্তু বলি মানব জাতিকে, এবং বলি এটা ক্রিয়া দ্বারা চিহ্নিত হয়। কিন্তু এখানে আছে ছন্দ, এবং ভালো সেখানে তুমি পিথাগোরিজতাকে সঙ্গীতের সাথে, সঙ্গীতের গাণিতিকতা এবং এরকম কিছুতে সংযুক্ত করতে পারো, স্ফিয়ারের সঙ্গীত এবং এরকম। আমি এটা বলছি বিরোধিতা করার জন্য নয়। আমি মনে করি যে সংখ্যাটা 6-4 ওই দিকেই, জানো একটা বিষয় আছে নাভিড ডিমের এই 6-4 হেক্সাগ্রামের মধ্যে। সংযোগটা কেমন? হেক্সাগ্রাম এবং সেই সংখ্যা যা রহস্যময়, বা আমি জানি না কিভাবে বলবো। এখনো পর্যন্ত আমি যা বুঝতে পারিনি তা হলো একটা খুব অদ্ভুত বিষয়। পরিবর্তনের বইয়ে জানি না 300 বছর ধরে পড়ছি রিচার্ড উইলহেলমের অনুবাদে, সেখানে একটি পৃষ্ঠা আছে যা বিশ্বের মডেল নামে পরিচিত, যেখানে বলা হয়েছে যে একটি সুশৃঙ্খল বিশ্ব আছে এবং একটি বিশ্ব আছে যেটা আমরা অনুভব করি, যা আমাদের উপলব্ধির দ্বারা সত্তাধীন। তাহলে চিন্তা করা বিশ্ব হলো আকাশ, মাটি, আগুন, পানি। কিন্তু অনুভূত বিশ্বে অন্য এক শৃঙ্খলা আছে। তাহলে যখন সে ইন ইয়াং নিয়ে আলোচনা করে, সে বলে আসলে এটা একটা সমতল নয়, এটা একটা সিলিন্ডারের একটি কাঠ যা অনুভূতির দিকে যাচ্ছে। কি ভালো ব্যাখ্যা! ঠিক, এটা একটা সমতল নয়। এটাই ছিল একমাত্র উপায় যা আমাদের কাছে এটা উপস্থাপন করার ছিল, যেমন ডিএনএ এর চেইন বা যেমন স্পাইরাল। কিভাবে আমি এটা আঁকবো? ভালো, দেখা যাক একটা কাঠ তৈরি করি, একটা স্থাপত্য পরিকল্পনা। এভাবে দেখা যায়, এভাবে কল্পনা করা যায়। তাহলে এর সংখ্যাতত্ত্ব শূন্যের সাথে সম্পর্কিত। শূন্য হলো উৎস, সম্ভাবনা। কারণ বাম দিকে একটি শূন্য বা ডান দিকে একটি শূন্য এক নয়। তাহলে এখানে 1 হবে সারসংক্ষেপ, সংক্ষেপণের চেষ্টা, এবং 2 হবে সময়, এবং 3 হবে স্থান। দেখো তারা কিভাবে এটা দেখছে। এটাই বই। ঠিকই। কি মজার, তাই না? কারণ আবার ভালো হাইমে যেভাবে পবিত্র জ্যামিতি, পিথাগোরিয়ান জ্যামিতি নিয়ে আলোচনা করত, সেটা ছিল সবচেয়ে মৌলিক, যেখানে তার জন্য সবকিছু পরিষ্কার ছিল। অবশ্যই, এবং এটি একটি ব্যাখ্যা তৈরি করার অনুমতি দেয় না। এটি এখনো কিছু সময় সংখ্যাতত্ত্বের একটি ফর্ম, যে একটি একক ছিল এবং 1-2 এবং এখানে দুটি দ্বৈত, তাই সোয়েড সেন্ডেন সম্পর্ক। কিন্তু এখানে তুমি আমাকে আরেকটা বর্ণনা করেছ, আর এখন আমি 6-4 এর কথা মনে পড়ছে। এবং এই ছবিটি দেখেছ, এটা যেন জানি না ফ্লোর ডিলিসের মতো, আমি পাঠাতে চাই না। এবং চাকানা, আন্দিনের চাকানারও 6-4টি দিক আছে। 6-4 যা বললে মহাবিশ্বের ফ্র্যাক্টাল প্রকৃতির রূপক, যা আরেকটি মজার ধারণা। আমি বইয়ে একটু পাশ কাটিয়ে বলেছি, এবং আমি একদিন মহাবিশ্বের ফ্র্যাক্টাল প্রকৃতি নিয়ে আরও গভীরভাবে লিখতে চাই। ম্যান্ডেলব্রট মডেল এবং সবকিছু যা মজার। যেমন তুমি, তাই না? একটি ধারণা পেতে তুমি একটি স্ন্যাপটিক মানচিত্র নাও, একটি ইনফ্রারেড মহাবিশ্বের মানচিত্র নাও, এবং একটি মাইসেলিয়াম মানচিত্র নাও, যা পরিস্থিতি অনুযায়ী ছত্রাক তৈরি করে। কিন্তু ছত্রাক হলো সেই সৃষ্টির পৃষ্ঠে প্রকাশ, যা হলো মাইসেলিয়াম। এবং তুমি সেগুলোকে রাখো, তুলনা করো, এবং সেগুলো একই। ভিন্ন টোনালিটি, কারণ একটা আবার লাল হয়ে যায়, কিন্তু বললে গঠন একই, তাই না? তাহলে একই গঠন কিন্তু ভিন্ন স্কেলে। ফ্র্যাক্টালের সবচেয়ে মৌলিক সংজ্ঞা হলো একই গঠন, একই রূপ, কিন্তু ভিন্ন স্কেল। এবং আমি এটা এখানে লাগাচ্ছি, আমি এটা আহ্বান করছি। মানে আই চিংয়ের মধ্যে এই গভীর সচেতনতা আছে যে মহাবিশ্ব ফ্র্যাক্টাল, এর মধ্যে কিছু আছে। ঠিক, এবং ঠিকই মহাবিশ্বের চিন্তা করার এবং অনুভূত মহাবিশ্বের একটি যুক্তি আছে। যেমন উপরে আমাদের আকাশ আছে সুশৃঙ্খলভাবে, এবং নিচে মাটি। কিন্তু অনুভূতির জগতে পৃথিবীকে জল হিসেবে অনুভব করা হয়, এটা জল হিসেবে অনুভূত হয়, এবং চিন্তা করা আকাশকে আগুনের মতো অনুভব করা হয়। তাহলে সেখানে 2টি সুতো জুড়ে একটি সংযোগ আছে, যেখানে তারা বলে, দেখো, আমি এই দিয়ে তোমার অভিজ্ঞতা এবং পরিবর্তনের বিবর্তন বুঝতে সাহায্য করছি। পরিবর্তন আইচিন এটা 3টি দৃষ্টিকোণ বা 3টি অভ্যন্তরীণ পরিবর্তন, বাহ্যিক পরিবর্তন দিয়ে উপস্থাপন করে।
একটি অক্ষ, পরিবর্তন অনুভূতি যা তোমার উপলব্ধির মধ্য দিয়ে যায়, যেন তুমি আমাকে ঠান্ডা পানির একটি বালতি ঢেলে দিচ্ছ। এবং তারপর চিন্তা করা পরিবর্তন, যখন আমি আবার শান্ত হয়ে গেলাম এবং আমি এটা পর্যবেক্ষণ করতে পারি। মানে অভ্যন্তরীণ বাসিক অনুভূতি, চিন্তা করা এবং নতুন বা পুনরাবৃত্ত। একটি নতুন বা কর্মগত পরিবর্তন যা তোমার সাথে অনেকবার ঘটছে, এবং এই তিনটি দৃষ্টিকোণ দিয়ে তোমাকে তোমার পরিবর্তনের মুহূর্ত বুঝতে শেখায়। একটি হেক্সাগ্রাম গণনা করা হয় এবং এটা তোমাকে সবকিছু বলে। আইচিন বললে আইচিন কি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি দেয় যে জীবন পরিবর্তন, নাকি আইচিন পরিবর্তনকে উৎসাহিত করে? এটাই প্রথম। এটি একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি যে আমরা ক্রমাগত পরিবর্তনের মধ্যে আছি। অবশ্যই এটা যা আছে ছেলেরা, তাহলে আমরা সেখান থেকে শুরু করি। এবং এটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ এটা তো ইতিমধ্যেই আছে। বললে ঠিক আছে। কাজের প্রথম সরঞ্জাম গবেষণার জন্য ওলাকল, তাবিজ, বন্ধু, আইচিন, আরো কোনো সরঞ্জাম। আমাদের একটু বলো কেমন ছিল, বা তুমি এখন কি করছো? বললে তাহলে তুমি যে বিবর্তনের কথা বলছো সেটি কি ঠিক? ইঞ্জিনিয়ার থেকে গোপনীয়তায়, জ্যোতিষশাস্ত্র এবং আইচিং উভয়ই আমাকে অনেক সাহায্য করেছিল। কারণ এগুলো কোণ আছে, কারণ এগুলোতে সংখ্যা আছে, কারণ এখানে অনুপাত রয়েছে। এবং ধীরে ধীরে, যেহেতু আমি জ্যামিনি প্রধানত চিন্তক, আমি কখনোই ইনটুইশনের জন্য অনুমতি দিতে চাইনি। আমার জন্য ইনটুইশনের ধারণাটা বিরক্তি করছিল। আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে আমি সবসময় জানতাম আমি কোথা থেকে তথ্য নিচ্ছি। সবসময় প্রস্তুত থাকতাম যে কেউ আমাকে বলবে তুমি কোথা থেকে তথ্য নিলে। ঠিক তাহলে সেখানে যা ঘটেছিল তা হলো, এক সময় আমি একটি ডিগ্রিতে প্রবেশ করি। আমি তখন ইতিমধ্যেই ধ্যানের ছাত্র ছিলাম, তাই আমি এমন কিছুতে প্রবেশাধিকার পেয়েছিলাম যা আমি ব্যাখ্যা করতে পারতাম না। তাহলে ধ্যান আমাকে মাথা নরম করতে সাহায্য করেছিল যাতে আমি ইনটুইশনের জন্য খুলে যেতে পারি। এবং ইনটুইশনের পথে আমি টারট পড়া শিখেছিলাম। আমি একটি খুব বিশেষ টারট পড়েছিলাম যেটার নাম ওইচাস, যা আফ্রিকান উৎসের টারট, যেখানে দেবতাগণ আছে। এটা আরেকটি প্যান্থিয়ন। এখানে অবাতালার কথা বলা হচ্ছে, যিনি ঈশ্বরের স্রষ্টা। ঈশ্বর দুই ভাগে বিভক্ত, অবাতালা ঈশ্বর পিতা, ইয়ামান্না ঈশ্বর মাতা। তাহলে এটা ছিল আরেকটি বিশ্ব দর্শন। তাহলে আমি সেই টারটটি একটি ব্রাজিলিয়ান একজন পালেরোর সাথে পড়ছিলাম, যিনি আমাকে মনে রাখতে সাহায্য করছিলেন। তাহলে আমার টারটের শিক্ষিকা আমাকে দলের সেরা ছাত্রের সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে, তুমি জিওভানির কাছে এসেছো, দলের সেরা ছাত্র। আমাকে পড়ে শোনাও, সে বলে। এভাবেই শুরু হলো। ঠিক। এবং আমি শুরু করি এবং সে বলে, তুমি কি একটা গাধা 1 মিটার দেখতে পাচ্ছ? সে বলে, না, তুমি তো কার্ডগুলো শিখেছো, এটা টারট পড়া নয়। আর আমি উদাহরণস্বরূপ অ্যালকোহল পান করি না। তাহলে সে বলল, ঠিক আছে, এখন তোমাকে পান করতে হবে। আর সে আমাকে একটা গ্লাস, 2 গ্লাস আউগার্ডিয়েন্ট পরিবেশন করতে শুরু করলো। আর প্রথমটা পুরোপুরি আমাকে পুড়িয়ে দিল। আর আমি শুরু করি এবং ঘামতে শুরু করি। আমরা 3 ঘন্টা ছিলাম, 5 বার দেকগুলো ঘুরিয়ে দিলাম, এবং এক সময় আমি মাথায় একটা অনুভূতি পেলাম। আর আমি তাড়াহুড়ো করতে লাগলাম এবং আমি যা প্রথমে মনে পড়ছিল তা বলতে শুরু করলাম। আর সে বলল, এখন তুমি পড়ছো। তাহলে সেখান থেকে আমি এই টুলের মাধ্যমে অন্তর্দৃষ্টি খুলে ফেললাম। আর সেখানে আছেন, জানি না, চ্যানেলাইজাররা, মিডিয়ামরা, যারা এখনো আমাকে অস্বস্তিতে ফেলে। আমি এখনো জানার চেষ্টা করি আমি এটা কোথা থেকে নিয়েছি, কিন্তু আমি ইতিমধ্যে সেই অন্তর্দৃষ্টির পথে খুলে গেছি অরাকলগুলোর মাধ্যমে, বিশেষ করে সেই টারটের মাধ্যমে। কি মজার, কারণ নিশ্চয়ই বলা যায় অবিশ্বাস বা কর্ম জ্যোতিষশাস্ত্রের সাথে যে কিছুটা কলঙ্ক আছে, সেটা হয়তো এই কারণে যে অনেক মানুষের বিশ্বাস করার এবং উদ্ধার পাওয়ার খুব প্রয়োজন আছে, যা বলা যায় গুরুদের কাঁধে ভরসা করার মতো। হয়তো এটা ফ্যান এবং রকস্টারের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক অনুবাদ। তাই এটা প্রতারকের জন্য খুব সহজ হয়ে যায় এমনভাবে অভিনয় করা। এটা কি সত্যি নাকি অন্যরকম? আমার মনে হয় না যে এখানে অনেক প্রতারক ঘুরে বেড়াচ্ছে। এখন তোমার যাত্রার সাথে তুমি কি অনুভব করো যে তুমি এবং তোমার সঙ্গীরা, বলা যায় এটা তাড়াতাড়ি বোঝা যায় জোড়া 1001, 2 বা 3টি পর্যবেক্ষণের টুল নিয়ে, এবং তুমি হয়তো যদি থাকে সেটা শেয়ার করতে পারো, বুঝতে পারো সত্যিকারের এবং প্রতারকের মধ্যে পার্থক্য করতে পারো এই এত কবিতাময়, এত ব্যাখ্যামূলক, এত অন্তর্দৃষ্টিপূর্ণ জগতে, যেখানে একজন ভালো অভিনেতা। এবং আমি তোমাকে জিজ্ঞেস করছি কারণ হয়তো আবার এটা বেশি অন্তর্দৃষ্টি। গতকাল একজন বন্ধু আমাকে বলছিল ছোটবেলায় আমার এই ভিশনগুলো ছিল।
এবং আমি মানুষদের পর্যবেক্ষণ করতাম এবং তাদের সাথে যা ঘটছিল তার সম্পর্কে তথ্য পেতাম এবং সেটা ঠিক হতো এবং মানুষ আমাকে পরামর্শ চাইতো, কিন্তু আমার অজুহাত ছিল যে আমি হাতের রেখা পড়ি। সে বলল, কিন্তু আসলে সে আমাকে বলল সে আমাকে কিছুটা মদ্যপ অবস্থায় স্বীকার করলো, মানে সে স্বীকার করার মেজাজে ছিল এবং আমি বললাম না, এটা হাতের রেখা। আর আমি ইতিমধ্যে এটা দেখছিলাম কারণ আমি আগে লক্ষ্য করেছিলাম, কারণ আমি দেখেছিলাম সে কিভাবে অন্যের সাথে যোগাযোগ করছিল, কারণ আমি জানি না কেন, কারণ সে হয়তো আগে থেকেই তাকে চিনত অথবা পরিবারের কেউ, যা কিছুই হোক। তাহলে এটা এখানে হচ্ছে না, বরং তুমি জানো একটা ধরনের, কিভাবে বলবো, না একটি অজুহাত। অজুহাতের ব্যাপার মূলত। হ্যাঁ, এর অনেক কিছুই আছে। সত্যি কথা হলো, আমি প্রস্তুত নই। আমার অনেক রাজনৈতিক এবং ব্যবসায়ীকে সেবা করতে হয়েছে যারা কখনোই আমাকে শুনতো না, যদি না তারা জানতো আমি একজন ইঞ্জিনিয়ার যে বড় বড় কর্পোরেশনে কাজ করেছে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে, তারা আমাকে শুনতো না। আমি প্রেসিডেন্টের সেবা করেছি, কংগ্রেস সদস্যদের সেবা করেছি, তখন তারা প্রথম 1-0 মিনিট সাক্ষাৎকার ছিল যেখানে তুমি কোথায় পড়েছ, তোমার কি কি ডিগ্রি আছে, তুমি কাদের সাথে কাজ করেছো, আর তারপর তারা তোমাকে গ্রহণ করলো। তাহলে আমার ইতিহাসের সাথে কিছু ছিল এবং বাইরের সেই বিষয়ের সামনে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছিলাম। উঠছে কি আমাকে মেরে ফেলবে, তাই না? সেই জটিল পথে আমি তোমাকে বুঝতে পারবো। ঠিক বিভ্রান্তি। আমাকে জড়িয়ে ধরে উঠছে আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি বলবো যে হ্যাঁ, আমি এই বিষয়টি জানি। এটা যেন এক ধরনের উন্মাদনা, কারণ এই উন্মাদনায় আমি এমন কিছু মানুষকে চিনি যারা সত্যি জানে না তারা কি নিয়ে কথা বলছে, কিন্তু তবু আমি জানি না বলবো কি। সম্মান, মূল্যায়ন, তাদের যে আবেগ আছে। ঠিক আছে, হ্যাঁ, আমি বলবো যে এত কথাবার্তা, এত অনুমান এবং এত অপ্রস্তুততার মধ্যে তবুও কিছু সত্য বেরিয়ে আসে। যার করার ইচ্ছা আছে তার জন্য একটি শৃঙ্খলী উপলব্ধ আছে। ভালো, এটা ভালো, এটা ভালো। সদা সত্যিকার জিনিসে মূল্য এবং গুণ থাকে। যদিও কেউ বিষয়বস্তুতে একমত না হয়, বলি রূপের দিক থেকে কিছু জিনিস আবেগের চেয়ে বেশি শক্তিশালী নয়। এটা হলো বিশ্বাস যা জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে পুষ্ট হয়। 2001-এর সাথে মনোভাব সম্পূর্ণ হয়। আর সেখানে সেই পিকাফ্লোরের গল্প আছে যে আগুনে যায় এবং যতটুকু পানি নিয়ে যেতে পারে নিয়ে যায়, আর অন্যরা সবকিছু ছিঁড়ে ফেলছে এবং বলে তুমি কি করবে যদি তুমি এর সাথে কিছুই পরিশোধ না করো। ভালো, আমি যা করতে পারি তাই করছি। ঠিক এটা প্রায় একটি উপমা। দ্বৈততা নিয়ে কথা বলছি, ইন ইয়াংয়ের উপমা এবং বৃশ্চিক ও ব্যাঙের উপমা, তাই না? ঠিক। এটা আমার স্বভাব, আমি যা পাই তাই করি। এটা আমার স্বভাব, আমাকে বিরক্ত করো না। তুমি প্রশ্ন করছো মানে আমাকে করতে দাও। আর বৃশ্চিক তো ঠিক সেইভাবে, যেমন হোয়াটসঅ্যাপের আইকন। হ্যাঁ, তুমি সঠিক বলেছ, কিন্তু আমি এমনই, বুঝলে। এটা সব সময় আমাকে একটু বিরক্ত করত যখন না ছেড়ে দাও, কারণ সে এমনই। যখন তুমি অন্যকে গ্রহণ করো তখন সেখানে জ্ঞান থাকে। আমি সেই অস্বস্তির একটি আত্মবিশ্লেষণ করছি যা আমাকে এটি ছেড়ে দিতে বাধ্য করে। এটা এমনই, সে এমনই বা সে এমনই, এতে কি আসে যায়? সে কাজগুলো ভুল করছে এটা যেন জানে, এবং যে কোনো ক্ষেত্রে সে তার সময় নিক, তার কাছে পুরো জীবন আছে এবং আমি কেন সেই বিষয়টি সম্পর্কে জানতে পারব। কিন্তু অন্যদিকে গ্রহণের বিষয় আছে, যে গতকাল আমি কিছু বন্ধুদের সাথে কথা বলছিলাম তারা আমাকে বিভিন্ন ধর্মের মধ্যে পার্থক্য নিয়ে প্রশ্ন করছিল। আমি 3টি ধর্মের সদস্যদের সাথে যে কথোপকথনগুলো করেছি সেগুলোর ভিত্তিতে আমি ক্যাথলিকিজম, খ্রিস্টানিজম, হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলতে পারি। তাহলে তাদের জিজ্ঞেস করে বলছি, ক্যাথলিকিজম কি এখানে দোষ? আমি সেই দোষের জগতের মানুষ। যখন আমি হিন্দুদের জিজ্ঞেস করি, তারা আসেন নিয়ে কথা বলে। যে ভিত্তি থেকে আমরা এটা দেখি, এটা খুব অদ্ভুত। দেখো, এটা ভুল হতে পারে, কিন্তু এর বিরুদ্ধে যুক্তি দেওয়া যায়। কিন্তু তারা আমাকে দৃষ্টিভঙ্গির বিষয় নিয়ে বলছিল, মানে অন্যের বিচার বা অভিযোগের আঙুল পিছনে পিছনে বা নিচে বা উপরে, যেভাবে তুমি দেখতে চাও, সেই মহান দেবদেবীদের প্যান্থিয়নের সামনে। এছাড়াও হিন্দু দেবতারা এমন মানুষ যারা পরে ঈশ্বর হিসেবে 3-6 মিলিয়ন দেবতা হিসেবে পরিচিত। এটা কোনো এলোমেলো সংখ্যা নয়।
আর যখন তুমি প্রতিটি ভারতীয়কে জিজ্ঞাসা করো কালীকে বা কৃষ্ণকে, তারা তোমাকে ভিন্ন ভিন্ন গল্প বলবে, সূক্ষ্মভাবে পরিবর্তিত, কারণ তারা এত বেশি যে দেখেছ। এখন অনেক পূজা মানে তোমার কাছে প্রতি সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ উৎসব আছে। মন্দিরগুলো হলো সেই মন্দির, সারাক্ষণ গান, মানুষ যায় এবং এই দেবতাকে ফুল দেয়, ওই দেবতাকে আলো জ্বালায়, আরেকজনকে প্রার্থনা করে। ধর্ম আধ্যাত্মিকতা নয়, ধর্ম জুয়েটাস ইন্ডিয়ান আর্জেন্টিনার ফুটবলের মতো। এটা একটা বিষয় যা সবকিছুর সাথে জড়িত। কিন্তু তারা আমাকে যা বলেছিল, যা তাদের চিহ্নিত করে, হয়তো কারণ আমি বলেছিলাম যে দোষ আমাদের, কিছু নেতিবাচক খুঁজতে। এটা সত্য, আমি এটাও ভাবছিলাম। বিয়ের আগে যৌন সম্পর্কের বিষয়টি ক্যাথলিক ধর্মের মতো, কিন্তু এখানে আজও মানে আমি ৩-৯ বছর সেখানে ছিলাম এবং তোমার স্ত্রী নেই। তখন আমার স্ত্রী ছিল না, সন্তানও ছিল না। এতদূর যে আমি এত বিরক্ত হয়ে গিয়েছিলাম যে আমি মিথ্যা বলতে শুরু করলাম এবং বললাম, হ্যাঁ আমার একটা স্ত্রী আছে, আমার একটা মেয়ে আছে, বুঝছো? কেন যেন আমাকে থামাচ্ছে, কারণ যুবক, বৃদ্ধ, সব বয়সের মানুষ সবাই আমাকে বিচার করছিল, বুঝছো? ছোট আমল। এবং আমি বৌদ্ধ ধর্ম নিয়ে শেষ করছি, যা সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী, বা যা হচ্ছে গ্রহণযোগ্যতা। আবার আমি সেই কথায় ফিরে আসছি, যে এটা ছেড়ে দেওয়া, সে যেমন আছে তেমনই ভালো। তাহলে এটা দারুণ, কারণ আমি অনেক কিছু শিখছি। এখন আমি তোমাকে 5টি পয়েন্টে পড়ে শোনাবো যা আমি প্রস্তুত করেছি গোপনীয়তার সংজ্ঞা নিয়ে। আমার মনে হয় এটা জাইমে বুইগাসের একটি উদ্ধৃতি, এখন আমি এটা ভাবছি। কিন্তু সেখানে যাওয়ার আগে মূলত আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য, ওকে, ইচি একটি ভালো উপকরণ। আমি তোমাকে এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কারণ যদি তুমি বলো আমার কাছে আফ্রিকান ট্যারোট কার্ড আছে, আমার কাছে জ্যোতিষ ট্যারোট কার্ড আছে, জানি না এর নাম কি, মার্সেই, মিশরীয় রিডার ট্যারোট, কিন্তু তাহলে এগুলোকে কি জুড়ে রাখে? ট্যারোট কার্ড বলতে কি বোঝায়? কারণ যদি এগুলো ভিন্ন হয়, তাহলে ট্যারোট কার্ডের একটা বংশতালিকা আছে, বা এই উপাদানগুলোকে ট্যারোট কার্ড বলা হয়, যা আমাদের সাহায্য করে ভবিষ্যৎ কি হবে তা বলার জন্য। অবশ্যই। সাধারণভাবে ট্যারোট হল মহাবিশ্বের গল্প বলার একটি প্রচেষ্টা, যা নিজেকে অভিজ্ঞতা করার মাধ্যমে, এবং সেগুলো মিল। সব ট্যারোটের মধ্যে প্রধান সিঙ্ক্রনি হল আরকানস মেনোরেসের 4টি উপাদান: আগুন, মাটি, বাতাস, জল, 1 থেকে 1 পর্যন্ত। বড় পার্থক্যগুলো হলো এই যে, যেগুলোকে বলা হয় আরকানস মেয়রেস, যেখানে সেখানে বেশি, যেমন বনিলাস, মার্সাই, মিশরীয়। আরকানস মেয়রেসে যেখানে সবচেয়ে বড় পার্থক্য রয়েছে। আরকানস মেনোরেসের অর্ডার বা ট্যাকটিক্যাল বেস বেশ সম্মতিপূর্ণ মনে হচ্ছিল। এটা একটি সাধারণ উৎস বা একটি মহাকাশীয় ফ্র্যাক্টাল দ্বারা ব্যাখ্যা করা যায়। বলি যে ভিত্তি সবসময় একই থাকবে, কারণ এটা বাস্তবতা। আমি কি যা বলছি তা বোঝা যাচ্ছে? এটি একটি ঐতিহাসিক উৎস নাকি এটি একটি কাকতালীয়? জাকোবলি, একজন ট্যারোট গবেষক, প্রথম ট্যারোটগুলোকে খ্রিস্টপূর্ব 1300 সালের দিকে স্থাপন করেন, যা মূলত মিশরীয়দের সাথে সম্পর্কিত ছিল, যা ছিল একটি ধরনের সিলাবারিও, একটি ধরনের চিত্র যা আমাদের কিছু ব্যাখ্যা করতে সাহায্য করত। একটি শিশুদের জন্য সিলাবারির মতো, যা পরে একটি ব্যবহার পেয়েছিল। এটি মার্সেইতে গিয়েছিল এবং সেখানে লোকেরা এটি একটি খেলার মতো মিশিয়ে ফেলেছিল, যা ছিল অনেক বেশি টেবিলের খেলা ভবিষ্যদ্বাণী করার চেয়ে, কিন্তু অবশ্যই, অর্থাৎ উৎস মূলত মিশরীয়। কিন্তু অবশ্যই খ্রিস্টপূর্ব 1300 বনাম খ্রিস্টপূর্ব 2500 এখানে ভালো ভিকিং রুনগুলো খ্রিস্টপূর্ব 700 এর আশেপাশে। আমার জন্য প্রাচীনতা একটি স্তর গঠন করে এবং এটি সবচেয়ে সহজ, এটা এখনো তাই। এবং সেই প্রেক্ষাপটে অ্যাস্ট্রোলজি প্রবেশ করে, যা অনেক বেশি আধুনিক কিছু, যা আজকাল একটি পেন্ডুলার অভিজ্ঞতা লাভ করছে। অ্যাস্ট্রোলজি মূলত আবহাওয়া নিয়ন্ত্রণের একটি প্রচেষ্টা ছিল এবং বীজ বপন ও এরকম বিষয়গুলো পড়ার জন্য, এবং তারপর এটি মনস্তাত্ত্বিক হয়ে উঠল এবং আত্মজ্ঞান অর্জনে 300 বছরের অবদান রেখেছে। কিন্তু এখন সেই পেন্ডুলটি ফিরে আসছে, কারণ এটি আবার তার সীমায় পৌঁছাচ্ছে। আত্মজ্ঞান অর্জনের অ্যাস্ট্রোলজি এখন আর বলার মতো বেশি কিছু নেই, এবং এটি আবার সাধারণ বিষয়ের দিকে ফিরে যাচ্ছে, অর্থাৎ সামাজিক বিষয়ের অধ্যয়নে। একুদারিয়াসের যুগে প্রবেশ করা মানে কি? প্লুটন মানে কি? এটার মানে কি? সামাজিক ক্ষেত্রে অনেক বেশি সুপ্রাপার্সোনাল, সমষ্টিগতভাবে।
দেখো, এটা কত মজার। না, আমি একদমই জানতাম না। আর তুমি আগে যা বলছিলে ছেড়ে দেওয়া বা উন্নতি করার ব্যাপারে, অর্থাৎ বিবর্তনের চেষ্টা করা, উন্নতি করা, এটা কি স্বাস্থ্যকর? হ্যাঁ, সেখানে যা ঘটে তা হলো ক্লাউদিও নারাঞ্জো যখন এনিয়াগ্রাম নিয়ে পড়াশোনা করেন তখন তিনি বলেন যে এটি নিখুঁতবাদ এড়ানোর সাথে সম্পর্কিত। অর্থাৎ নিখুঁতবাদ হলো রাগের একটি মুখোশ। যখন আমরা নিখুঁতকে খুঁজে পাই, নিখুঁতবাদীরা এমন মানুষ যারা জানে না রাগ মুক্ত করতে হয়, সম্পর্কগুলো উল্লম্ব করে অন্যজনকে একটি অধীনস্থ বা বশ হিসেবে সংজ্ঞায়িত করে, এবং আমরা কখনোই খুশি করতে পারি না। এটা শনি গ্রহের শক্তি। আমাকে খুশি করার চেষ্টা করো না, কারণ তুমি সেটা করতে পারবে না। আর যদি তুমি সেটা করতে পারো তাহলে তুমি আমাকে অপমান করছো এবং দোষটা তোমারই হবে। কোনো ট্রেন নেই যা তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। অবশ্যই, অবশ্যই। এবং আরামদায়ক অঞ্চল হলো হতাশা বা বিচার, যা কিছুই হোক। এটা ভালো, খুবই মজার। ঠিক আছে, আমি মনে করি এখন এটা বলার জন্য ভালো সময় যে তুমি এই সংজ্ঞা বা প্রতিফলনটি শেয়ার করো। দেখো, আমি বলছি, উদ্ধৃতির লেখক হলেন জাইমে বুইডাস, তার বই লাবেরিন্তস থেকে। আর আমি আসছি একটা ছোট্ট পরিচিতি তৈরি করতে, যা বলছে। কিন্তু আসুন ধীরে ধীরে এগিয়ে যাই। আমি বলি আমরা ভুল পথে যাব না, অন্তত তেমনই মনে হবে। কিন্তু আমি মূল পয়েন্টে পৌঁছাতে চাই, একটি প্রয়োজনীয় ত্রিভুজ থেকে, যা গোপন জ্ঞানের প্রকৃত সংজ্ঞা। আসলে আমি এভাবে বলছি, আপনারা বুঝবেন যে সত্য সবসময় অস্থায়ী। এটা একটা কবিতাময় উপায়, আর কিছু নয়। এবং এর সাথে গোপন জ্ঞানের সংজ্ঞা, এবং এর সাথে নৈতিকতার পুনঃপ্রতিষ্ঠা। তাহলে চলুন শুরু করি। এখানে জাইমের উদ্ধৃতি শুরু হচ্ছে। তিনি বলেন, গুলদের সন্দেহজনকভাবে বুর্জোয়া অনুগামীদের সামনে রক্ষণশীলদের কাছে তারা নিজেদের অগ্রাহ্য রোমান্টিক হিসেবে প্রতিষ্ঠিত করে, যতক্ষণ না তাদের লাভজনকতা বজায় থাকে। এর শুরুটা বেশ মজাদার, বন্ধু। বিজ্ঞান তাদের জন্য ক্ষতিকর। জিন্দাবাদ জাদু। প্রাতিষ্ঠানিক প্রেসক্রিপশনের রাসায়নিকের প্রতি আসক্তরা, তাদের বিশ্লেষণ, আল্ট্রাসাউন্ড এবং টিএসিতে তাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে ক্ষুব্ধ হন। জিন্দাবাদ বৈজ্ঞানিক প্রযুক্তিগত চিকিৎসা। দুর্বল টানাপোড়েনের কোনো সমাধান নেই। বিষয়টির দ্বিমুখী দৃষ্টিভঙ্গি। আসলে তারা সবাই একই ধরনের চরমপন্থী, যারা সত্যিকার অর্থে গোপন জ্ঞানের মহান জ্ঞানীদের জন্য একটি খারাপ কার্যকলাপের ক্ষেত্র তৈরি করছে। এই অযৌক্তিক যুদ্ধ থেকে গোপন জ্ঞানের প্রকৃত ধারণাটি উদ্ধার করা জরুরি। সত্যি বলতে, গোপন জ্ঞান কেবলমাত্র সংরক্ষিত বিষয়গুলোর সাথে সম্পর্কিত। গোপন শিক্ষা হলো সেই শিক্ষা যা পূর্বে প্রশিক্ষণের ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়, যা ব্যক্তির সাংগ্রিক সক্ষমতা প্রদর্শন করে, আর কিছুই না। হয়েছে। শেষ প্যারাগ্রাফ। একটি রূপক ধরি, একটি শিশু যে কেবল গুণফল জানে, সে প্রথম বর্ষে প্রকৌশল গণনার বা লিনিয়ার অ্যালজেব্রার ক্লাসে পড়ার জন্য প্রস্তুত নয়। এখানে বলি, জিওভানির মতো এই বিষয়গুলো শিশুর জন্য নিষিদ্ধ। এটা সে উদ্ধৃতির মধ্যে রাখে। এই ক্ষেত্রে দেওয়াল হলো জ্ঞানের অভাব এবং সেই তথ্যকে গ্রহণ করার জন্য বুদ্ধিবৃত্তিক পরিপক্কতার অভাব, যা ওই বিষয়গুলোর প্রোগ্রাম গঠন করে। গণনা এবং অ্যালজেব্রা হলো জাদুকরী, অস্বাভাবিক এবং গোপন বিষয়। এগুলো কঠিন নয় নিঃসন্দেহে, কিন্তু অত্যন্ত যুক্তিসম্মত এবং অর্জনযোগ্য। যারা গাণিতিক ক্ষেত্রে সন্তোষজনক স্তর অর্জন করবে, তারা সেগুলোর অ্যাক্সেস পাবে। এরা হবে উদ্ধৃতির মধ্যে যারা সংরক্ষিত তথ্যের সুবিধা নেবে। এটা একটা, আর আমি তোমাকে কথা বলতে দিচ্ছি, এটা গোপন জ্ঞানের সংরক্ষিত শব্দটির একটি খুব কার্যকরী ব্যবহারিক দৃষ্টিভঙ্গি বলি। এটা না তো জাদুকরী, না তো আমাদের আর্জেন্টিনায় যেভাবে বলি ফ্ল্যাশি। এটা আসলে সেখানেই মানুষ বিভ্রান্ত হয়, মনে করে যে এটা বলার মতো। যেমন একজন বন্ধু আমাকে বলেছিল যে এটা তার কাছে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু সে আসলে বলতে চেয়েছিল যে তার জন্য এটা একই। কিন্তু আসলে অবিশ্বাস্য মানে হলো যে এটা বিশ্বাসযোগ্য নয়। আমরা ছোট ছিলাম, কিন্তু আমি সবসময় এটা মনে করি।
তুমি কি কিছু ভাবছ? হ্যাঁ, আমার কাছে এটা একটা সংজ্ঞা মনে হচ্ছে। সত্যি বলতে উদার, শিথিলকর। কারণ প্রথম ধারণাটি সেই সম্পর্কে যা আবেগ এবং গুণের সাথে সম্পর্কিত। একটু আগে আমরা আবেগ এবং বৃশ্চিকের বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তাহলে যখন কেউ আবেগী হয়, আবেগী হওয়া সুন্দর, কিন্তু আমাকে একটা প্রশ্ন করতে হবে, এই আবেগ আমাকে কোনো গুণের দিকে নিয়ে যাচ্ছে? আমার খুব ভালো লাগে, কারণ যদি আমি জানি না যে এই আবেগ আমাকে কোনো গুণের দিকে নিয়ে যাচ্ছে, আমি আবেগের শৃঙ্খলার কথা বলছি। অর্থাৎ আমি যা পছন্দ করি তা নিয়ে নিজেকে শৃঙ্খলিত করি। আমি কোথায় যাচ্ছিলাম আমি ভুলে গেছি, জানি না। তাহলে মূল প্রশ্ন হলো, কোনো গুণ আমাকে ভালো লাগে, আমি কি অনুভব করি বা আমি কি চাই? সত্যতা, বিশ্বস্ততা, মানবতা, সহানুভূতি, উদারতা। যদি আমি যে গুণটি খুঁজছি তার দিক নির্দেশনা হারিয়ে না ফেলি, তাহলে আবেগী হও। এবং এর মধ্যে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে শনি সম্পর্কিত শৃঙ্খলার একটি বিশাল পতন হচ্ছে নেপচনীয় অর্থের সন্ধানের দিকে। অর্থাৎ এটা হলো মঞ্চস্থকরণ, এটা হলো সেই বরচেক যেখানে মানুষ আর কিছু করতে চায় না। যখন আমি ক্লাস করি তখন সে বলে, কিন্তু স্যার, আমি আপনার মতো সোমবার থেকে রবিবার পর্যন্ত নির্দিষ্ট সময়ে কাজ করতে চাই না। না, ভুলে যান, আমরা আজ যুদ্ধে নেই, তাই এখানে কেউ ক্ষুধার্ত মরবে না। তাহলে অনেক কিছু আছে যা শনি সম্পর্কিত একটি উত্তরাধিকার থেকে আসে বেঁচে থাকার জন্য, ভয়কে অতিক্রম করার জন্য। যেমন আমরা গত রাতে সভায় বলেছিলাম, কতগুলো জিনিস ভয়ের কারণে ন্যায়সঙ্গত হয়। তাহলে এখন এই সংস্করণে, এই ধারণায় স্পষ্টভাবে একটি আত্মপ্রকাশের সাক্ষাৎকার রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তা অতিক্রম করা হয়েছে। অর্থাৎ যখন ব্যক্তি এই নিজস্ব প্যারাডাইম এবং বিশ্বদর্শন তৈরি করতে শুরু করে, প্রথমে সে যা করতে চায় তা হল নিজেকে প্রকাশ করা, কিন্তু পরে যা সে প্রকাশ করেছে তার পরীক্ষায় এই এক বিশাল চ্যালেঞ্জ আসে যে তাকে একত্রিত হতে হবে এবং তারপর চেষ্টা করতে হবে অতিক্রম করার। এবং যখন তুমি সেই অতিক্রমণটি খুঁজে পাও, তখন আর কথা বলা বন্ধ হয়ে যায়। এটা শুধু হয় ধারণা আমার আকৃষ্ট করে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি করতে চেয়েছিলাম, কিন্তু না। সে একটা সমালোচনা করে, মনে হয় এই একই বইতে, জ্যোতিষীর বিরুদ্ধে, কিন্তু আবারও তাই না, এই প্রতারকের সাথে খেলা করা। এবং সেখানে, যেমন কার্ল বলেছিলেন, কার্ল সাগানের একটি বিখ্যাত উক্তি আছে, সেই আমেরিকান বিজ্ঞানী, দারুণ যোগাযোগকারী, যিনি কসমস এর লেখক। বই এবং সিরিজ দুটোই ছিল পরে। নীল ডিগ্রাস টাইসনের সাথে দ্বিতীয় সংস্করণ বের হয় খুব বেশি দিন আগে নয়। এবং সাগান বলেছিলেন, দেখুন, তিনি বলেন, জ্যোতিষশাস্ত্র আমার কাছে কঠিন। বলেন, আমার জন্য এটা কঠিন, কারণ যদি আমরা তথ্যগুলো দেখি, শক্তি, আকর্ষণ, মহাকর্ষীয় শক্তি বা যে শক্তিগুলো আমরা জানি, যেমন প্রসবের সময় দায়ের প্রভাব, সেটা দূরত্ব এবং ভরের উপর নির্ভর করে। এটা যে কোনো নক্ষত্র, যে কোনো চাঁদ, আকাশে যে কোনো জিনিসের চেয়ে বেশি প্রভাবশালী। সুতরাং, এবং তারপরে আমি যেটি যোগ করি তা হলো, এবং আপনি কেমন আছেন তা দেখার জন্য এটি একটি সামান্য বিশুদ্ধ গল্প এবং অমুক। আরেকটা হলো নক্ষত্রমণ্ডলগুলো, কিন্তু যদি তুমি সেই ছবিটা ধরো এবং পাশ থেকে দেখো, তাহলে দেখা যাবে তারা দূরে। তুমি যখন তাদের দেখো মনে হয় কাছাকাছি, কিন্তু আসলে তারা অনেক দূরে। জ্যোতিষশাস্ত্রের সাথে সম্পর্কিত আত্মজ্ঞান জ্যোতিষশাস্ত্র আছে, কৃতকর্ম জ্যোতিষ আছে, ভবিষ্যদ্বাণী জ্যোতিষও আছে। আত্মজ্ঞান জ্যোতিষ আমার পছন্দের, কারণ যখন কেউ পৃথিবীতে আসে, প্রথম শ্বাস নেয়, তখন দিগন্ত চিহ্ন থাকে, সূর্য কোথাও থাকে। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন শাখা আছে। জন্মের সময় দিগন্তে সূর্যের অবস্থান থাকে। আমাদের জ্যোতিষশাস্ত্র পৃথিবী ভিত্তিক, মানে এটা পৃথিবী থেকে দেখা হয়। আত্মজ্ঞান সম্পর্কে এটি এখনও আমি সবচেয়ে পছন্দ করি, এই অর্থে যে আপনি যখন এই পৃথিবীতে আসেন এবং আপনার প্রথম শ্বাস নেন, তখন দিগন্তে একটি চিহ্ন রয়েছে, কোথাও একটি সূর্য অবস্থিত। আমাদের জ্যোতিষশাস্ত্র পৃথিবী ভিত্তিক, মানে এটা পৃথিবী থেকে দেখা হয় সোয়েথাউজেন্ডিয়ান। মানে যখন কেউ বলে যে একটি গ্রহ পিছিয়ে যাচ্ছে, সেটা আসলে হয় কারণ তার একটি এলিপস আছে, যার ঢাল এবং অস্বাভাবিকতা এমনভাবে কাজ করে যে আমরা দ্রুত এগিয়ে যাই। এটা বলা হচ্ছে না যে এটা পিছিয়ে যাচ্ছে। তাহলে মহাকর্ষীয় শক্তিগুলো, মহাকর্ষীয় ভেক্টরগুলো সূক্ষ্ম, কিন্তু এগুলো স্থায়ী। এটা যেন একটা আঙুলের ছাপের মতো। আমি এই আঙুলের ছাপ নিয়ে জন্মেছি এবং আমি এটা রাখবো যতক্ষণ না আমি মারা যাই, যতক্ষণ না আমি শেষ শ্বাস নিই। তাহলে সেই শ্বাস নেওয়ার মধ্যে আমি প্রবেশ করি, বেরিয়ে আসি, মহাবিশ্বের সাথে মিশে যাই। বিষয়টা হলো, আমি জ্যোতিষশাস্ত্রকে সিনেমায় স্ক্রিপ্টের মতো বর্ণনা করতে পছন্দ করি।
তুমি তোমার সিনেমার পরিচালক এবং তুমি অভিনেতাদের বেছে নাও যেন তারা গ্রহের মতো, এবং তাদের একটি ভূমিকা দাও যে কোনো চিহ্নে তারা থাকবে, এবং তাদের একটি প্রধান দৃশ্য দাও যা জ্যোতিষশাস্ত্রের ঘর। তাহলে এটা এমন কিছু যা তুমি বাড়াতে পারো, এড়াতে পারো, উপেক্ষা করতে পারো, কিন্তু যখন তুমি এটা জানো এবং সিঙ্ক্রোনাইজেশনগুলো খুঁজে পাও, তখন এগুলো প্রবণতা। এটা ভবিষ্যৎবাণী নয়, এটা গন্তব্য নয়, এগুলো প্রবণতা। কিভাবে জানবেন যে পূর্ণিমার সময় ঢেউগুলো বড় হয়? কিভাবে জানবেন যে বসন্তের সূর্য ফলের জন্য বেশি উপকারী? এগুলো খুব সূক্ষ্ম প্রবণতা, কিন্তু উপকারী। ভালো, এই ব্যাখ্যাটা ভালো। প্রায় আমি তোমাকে প্রসঙ্গ থেকে বের করে দিচ্ছি, এবং এটা জেনেটিক লোড সম্পর্কে কথা বলছে। ধরো, যা প্রাকৃতিকভাবে কিছু একটা হতে বাধ্য করে, যেমন সমকামিতার জন্য কোনো জিন নেই, তুমি একটা ব্যাটারি স্পর্শ করো, বা এমনকি নীল চোখের জন্য কিছু ট্রিগার আছে, কিন্তু এখানে জিনগুলোর একটি সংযোগ আছে এবং এর প্রতি কোনো প্রবণতা নেই। এর প্রতি কিছুটা প্রাকৃতিকভাবে ঝোঁক আছে, এবং এখানে একটি সুন্দর সংমিশ্রণ আছে, উপরের এবং নিচের। আমরা বলতে পারি, যেমন নক্ষত্রগুলো। ডিএনএ, যা আরেকটি ফ্র্যাক্টাল, এটা একটি অযৌগিক স্ফটিক। তাহলে ড্যানি, আমাদের সময় কেমন চলছে? 1 জুলাই। দারুণ। 1 ঘন্টা 60 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, 5টার মধ্যে আমরা এটা শেষ করতে যাচ্ছি, কিন্তু আমি ইতিমধ্যে জিওভানির সাথে আছি। আমরা 4 ঘন্টা থাকতে পারি, কিন্তু ঠিক আছে, আমরা ঘন্টা এবং কিছু মিনিটের ফরম্যাট বজায় রাখার চেষ্টা করব, বুঝলে? না, এটা হলো, ধরো, ডিএনএ মহাবিশ্বের সাপ, যা বইয়ের একটি অধ্যায়ের একটি শিরোনাম। মহাবিশ্বের সাপকে 2 ভাবে পড়া যায়, 1000 ভাবে পড়া যায়, যেমন আমরা একটু আগে বলছিলাম। এটা ব্যাখ্যা করা হয়, কিন্তু একটি হলো উল্কাপিণ্ড বা ধূমকেতু। তাহলে এটা সেই সাপ যা মহাবিশ্বের, কারণ এটি আকাশ থেকে আসে এবং ইত্যাদি, এবং এটি উজ্জ্বল এবং ক্ষণস্থায়ী। এবং অন্যটি হলো ডিএনএ। এটা জেরেমি নার্ভির একটি বইয়ের সাথে সম্পর্কিত, যেটার নাম মহাবিশ্বের সাপ, এবং তিনি একজন নৃবিজ্ঞানী, এবং তিনি একজন সুইস, যিনি খুব ছোট বয়সে তার ডক্টরেটের থিসিস করতে আমাজনে গিয়েছিলেন। প্রথমে তাকে তামাক অফার করা হয়েছিল, কিন্তু তামাক একটা সিগারেট নয়, বরং সেই তামাক যা সে বলছে কিভাবে সে বিড়ালে পরিণত হয়। এবং শুরুতে শাকাহারী ছিল, মাংস খাওয়ার ইচ্ছা ছিল, এবং জানি না কি তামাকের সাথে। দেখো কেমন অদ্ভুত। এবং এটা পশ্চিমা বিশ্বের এবং লামা সংস্কৃতির মধ্যে একটি বড় সংযোগকারী। এটি সেই পুনর্মিলনের প্রথম দূতদের মধ্যে একটি, একসাথে হাঁটছে, একসাথে উঠছে, এবং তার তত্ত্ব, যা খুব অদ্ভুত, কিন্তু এতে অনেক কিছু আছে। এটি একটি সম্পূর্ণ বইয়ের ভিত্তি, বলে যে ধরো কিছুভাবে সাইকেডেলিক ভিশনগুলির সাথে, যা লামারা দেখে বা দেখত, বা ধরো তা হলো ডিএনএ, এমনকি সেই সৃষ্টির সত্তাগুলোর সাথে যা তারা যোগাযোগ করে, সেটাও হলো ডিএনএ। এবং লোকটা, ঠিক আছে, সে বিজ্ঞান এবং শামানিজম থেকে একটি যাত্রা করে, যে যদি তুমি ডিএনএ নাও এবং এটাকে প্রসারিত করো, তুমি তোমার ডিএনএ, জিওভানি ডিএনএ, তোমার শরীরের সমস্ত ডিএনএ চেইনগুলো একত্রিত করে, তুমি এখান থেকে সূর্যের কাছে যেতে পারবে। আমার মনে হয় এটা 70 বার ঘুরে, জানি না, এমন কিছু। এটা এমন যে এজন্য সিডিতে এটাকে মহাবিশ্বের সাপ, মহাবিশ্বের সিডি, মহাবিশ্বের দড়ি, মহাবিশ্বের গাছ বলা হয়। এগুলো সব একই বিষয়ের রূপক। আমি এই প্রশ্নের সাথে তোমাকে শেষ করছি, কারণ ধরো হয়তো তোমার কাছে কিছু আছে। তুমি এখন কি করছো? মানে তোমার পরবর্তী চ্যালেঞ্জ কি? নতুন কিছু গবেষণার জন্য ব্যবহার করার জন্য একটি নতুন টুল, যেমন আইচেইন, একটি নতুন লেখক। তুমি এখন কি করছো সামনে এগিয়ে? এই পর্যায়ে আমি একটু গ্রুপের দিকে এগিয়ে যেতে চাই, এবং আমার বিশেষত্ব হলো একে অপরের সাথে। আমার কাছে প্রতিটি মানুষ একটি সম্পূর্ণ মহাবিশ্ব, তাই যা আমাকে সবচেয়ে মুগ্ধ করে তা হলো একে অপরের সাথে কথোপকথন। কিন্তু আমি মনে করি এখন একটু গ্রুপের দিকে এগিয়ে যাওয়া উচিত।
এটা একদিকে আন্তঃব্যক্তিক সম্পর্কের জন্য এবং অন্যদিকে আমি আধ্যাত্মিকতাকে আরও মজাদার করতে চাই। সর্বদা আধ্যাত্মিকতার একটি গম্ভীর, গুরুতর, মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিক দিক থাকে। এটার জন্য তুমি কষ্ট পাচ্ছ। তাহলে আমি মজাদার দিকে এগিয়ে যেতে চাই এবং আসলে আমি তোমার জন্য এখানে একটি উপহার এনেছি। একটি উপহার। এটা হলো একটি খেলা যা আমি চীনের সাথে করেছি। হ্যাঁ, এটার নাম পরিবর্তনের খেলা। পরিবর্তনের খেলা। এটা একটা নোটবুকের সাথে আসে। এটা একটা বোর্ডের সাথে আসে। ঠিক আছে, এটা একটা খেলা। এটা এখানে একটা ছোট্ট উৎসর্গের সাথে এসেছে। তাহলে এটা লুডোর মতো। আমি জানি না অন্য কোথাও এই ধারণাটা কিভাবে আছে, কিন্তু এটা একটা লুডো। ভালো, এটা ডাইস দিয়ে খেলা হয়, এগিয়ে যেতে হয়, বন্ধুদের সাথে খেলার জন্য বার্তা পাওয়া যায়। ভালো, তাহলে আমি সেদিকে যাচ্ছি, মজার দিকটা যুক্ত করতে, আরো মজার আধ্যাত্মিকতার দিকে। ঠিক আছে, এই অধ্যায়টি শেষ করার জন্য দারুণ একটি উপায়, জিওভানি। অনেক ধন্যবাদ। এটা আমার জন্য সম্মান, আনন্দ। তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। এবং যেমন সবসময় পডকাস্টে হয়, আমরা একটা আলিঙ্গনের সাথে শেষ করতে যাচ্ছি। এটা গুরুত্বপূর্ণ নয় যে ফ্রেমটা চলে যাচ্ছে। একটি আলিঙ্গন এবং বিদায়। এখানে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ। এটি ছিল মেটানুইয়া মন আমুর একীকরণের যুগ। এই চক্র সম্পর্কে আরও জানতে এবং যা আসছে তা জানার জন্য সাবস্ক্রাইব করো এবং ঘন্টার বাটনে চাপ দাও। নমস্কার, চিয়ার্স এবং শুভকামনা।